আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দৈনিক আমাদের নাঙ্গলকোট আয়োজিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সময়ের কথা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং রাজনীতি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন। আমি সর্বপ্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন জোড্ডা ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ এম এ করিম মজুমদার সাহেবকে। জনাব এম এ জনাব এম এ করিম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং যারা দেশ বিদেশে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জি, জি, ধন্যবাদ জনাব এম এ করিম মজুমদারকে। আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন, যিনি কুমিল্লা জজ কোর্টের একজন স্বনামধন্য অ্যাডভোকেট, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি কুমিল্লা জেলা জিয়া স্মৃতি সংসদ, পাশাপাশি উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নারী ও শিশু অধিকার ফোরাম কুমিল্লা জেলা, এবং স্বনামধন্য আইনজ্ঞ জনাব অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া সাহেব। জনাব অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই জি, থ্যাংক ইউ অল। আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদের সবাইকে স্বাগতম। পাশাপাশি ভাবে প্রস্তাবক ফরিদ ভাইকেও জানাচ্ছি ধন্যবাদ। ওই নেটওয়ার্ক নাই। জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা। যাই হোক, আমরা আসলে একটু নেটওয়ার্ক, বর্তমানে সারা দেশে নেটওয়ার্ক জনিত একটি সমস্যা রয়ে গেছে। তো আমরা এই নেটওয়ার্ককে সমস্যাকে মোকাবিলা করেই আমরা হয়তো আমাদের আজকের এই আলোচনা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আলোচনা শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে, আমি আজকে যারা দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, আপনারা যারা আমাদেরকে দেখছেন সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা আজকের আলোচনার যে বিষয়, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত এবং প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের লাইভ কমেন্টে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নগুলো আমাদের স্ক্রিনে তুলে ধরার জন্য, এবং আজকের যে দুইজন বিজ্ঞ আলোচক রয়েছেন তাদের মাধ্যমে আপনাদেরকে মতামতগুলো তুলে ধরার জন্য। তো যাই হোক, আমরা আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং রাজনীতি। আসলে বর্তমান পরিস্থিতি চিন্তা করলে সামাজিক যে অবক্ষয়, এটা আস্তে আস্তে শূন্যের কোটায় নেমে যাচ্ছে। আগে আমাদের যে সামাজিকতা ছিল, সেই জিনিসটা এখন অনেকটাই আমাদের মধ্যে নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায়, বা বিজ্ঞ যারা আছেন তারা অনেক ক্ষেত্রে মন্তব্য করেন যে এখন আসলে সমাজই নাই, সামাজিকতা আসবে কোত্থেকে। এই যে একটা বিষয়, একটা মানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। পাশাপাশি নৈতিক অবক্ষয়ের যে কথাগুলো একটা আছে, আসলে নৈতিকতা আস্তে আস্তে আমাদের শূন্যের কোঠায় নেমে যাচ্ছে, এবং আমার মনে হয় শূন্য না, এটা মাইনাসের দিকে চলে যাচ্ছে। অনেকগুলো যদি আমরা পয়েন্ট আকারে এগুলো তুলে নিয়ে আসি, অনেকগুলো বিষয় থাকে। যেমন আজকে এমন একটা অবস্থা যে ফিতা কর্তৃক কন্যা দর্শন থেকে শুরু করে ভাই 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 কর্তৃক ভাই হত্যাকাণ্ড, ফিতা কর্তৃক পুত্র হত্যাকাণ্ড, আবার পুত্র হাতে মাতা পিতা লাঞ্ছিত হচ্ছে। এই যে অনেকগুলো যে নৈতিক অবক্ষয়, পাশাপাশি আমাদের রাজনৈতিক এবং সামাজিক বিষয়েও যথেষ্ট অবক্ষয় দেখা দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা রাজনীতির সোনালী দিনগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি, আমি দুজনের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথমে শুরু করব জনাব এম এ করিম মজুমদার সাহেবকে দিয়ে, যে আমাদের সামাজিক ও নৈতিক অবক্ষয়,
এই জিনিসটা আসলে বর্তমানে কি অবস্থায় আছে, যা আদৌ কি আসলে সমাজ বা সামাজিকতা আছে কিনা, বা আমাদের নৈতিকতা আমাদের কোন পর্যায়ে আছে, এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। একই পয়েন্ট নিয়ে আমি জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছে পরবর্তীতে আসবো। জনাব করিম ভাই, প্লিজ। আপনাকে ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন। আমরা সমাজনীতি, রাজনীতি, আমাদের সংসার, সমাজ যত কিছু করি, পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা যখন তৈরি হয়েছে আসলে নীতির উপর ভিত্তি করে। নীতি হলো যেটা ন্যায়বোধ, সমাজ যেটা সুন্দর, যেটা মানুষকে চরিত্রবান করে, সমাজকে সুন্দর করে, সেটাই নীতি নৈতিকতা, যেটা সমাজ বিজ্ঞানে, যুক্তিবিজ্ঞানে পড়ানো হয়। নীতিবোধ, নীতি নৈতিকতা আমাদের আসলে কমে গেছে, এটা তাবৎ পৃথিবীতে। মূলত জগনী সমাজ, কিছু লোক মনে করে যে শুধু আমার টাকা দরকার আমাকে বেঁচে থাকার জন্য। আমাদের সমাজে যে আনরেস্ট, এর পিছনে হলো আমাদের অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, প্রতিটা মানুষ সবকিছুর আগে টাকা চায়। আগে যখন হামিদ ভাই আছেন, উনি একসময় ছাত্র রাজনীতি করেছেন। উনি প্রগতিশীল ছাত্র রাজনীতি, বাম ঘরানার ছাত্র রাজনীতি করেছেন, একসময় ছাত্রলীগ করতেন, পরবর্তী জাসদ ছাত্রলীগ করেছেন। জাসদ ছাত্রলীগ একটা প্রগতিশীল ছাত্র সংগঠন ছিল, যারা কার্ল মার্কস লেনিন নিয়ে পড়তো, সমাজের নীতি নিত, নৈতিকতা বোধ দিয়ে পড়তো। কিন্তু দীর্ঘ সময় আসলে রাজনৈতিক অবক্ষয়ের কারণে ধীরে ধীরে আমাদের নৈতিকতা চলে যাচ্ছে। এটা রাজনীতির সাথে কিন্তু নীতি নৈতিকতার একটা বিরাট সম্পর্ক। আপনি একটা জিনিস জানেন, একটা বিস্মৃত ভাষা আছে, পৃথিবীর অর্থনীতি বলে না রাজনীতি, সকল কিছু নির্ভর কিন্তু রাষ্ট্র ব্যবস্থার উপরে। একটা রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু সমাজের সমস্ত পরিকাঠামো অবকাঠামোকে পরিচালিত করে। সেটা অর্থনীতি হোক, সংস্কৃতি হোক, নীতিবোধ হোক, মানবিকতা হোক, সবকিছু নীতি নির্ভর করে কিন্তু রাষ্ট্রের উপরে। রাষ্ট্র এই জন্য এটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো উচিত। রাষ্ট্র পরিচালিত করবে কারা, সেটা সেই কার্ল মার্কস, অ্যারিস্টটল থেকে প্লেটো বিভিন্ন রাষ্ট্র দর্শনে চিন্তা করে গেছেন, অধ্যাপতি পর্যন্ত সমাজ বিজ্ঞানীরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আস্তে আস্তে নীতি নৈতিকতা পথ রাজনীতিকে চলে যাচ্ছে। এর কারণ, যখন মানুষ দেখে যে দীর্ঘ সময় রাজনীতি করে আমি সততার আশ্রয়ে, আমি তো মেম্বার হতে পারি না, মেম্বার হতে আমার 50 লাখ টাকা দরকার, এমপিটা আমার 50 কোটি টাকা দরকার, চেয়ারম্যান হতে আমার 10 কোটি টাকা দরকার। এখান থেকে নীতিবোধটা আস্তে আস্তে সরে যাচ্ছে। বিশেষ করে ছাত্র রাজনীতি একসময় খুব নীতিবোধ ছিল। আমি যে কথা হামিদ ভাই বলেছিলাম, 70-এর দশকে যখন ছিল, 60-এর দশকে ছিল, 40-এর দশকের থেকে আস্তে আস্তে ছাত্র রাজনীতির গোড়াপত্তন এই উপমহাদেশে হয়। গোড়াপত্তন 40-এর দশক থেকে শুরু হয়, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আস্তে আস্তে ছাত্র রাজনীতি তারা বাদে। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক, আমাদের হাজার বছর বাঙালি, তিনি শিক্ষা দিয়েছিলেন নীতি নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, সমাজের মানুষের জন্য কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কিন্তু ধীরে ধীরে আমরা সরে যাচ্ছি সেই পথ ধরে। আমরা 63-54 ভাষা আন্দোলন, 54 নির্বাচন করেছি, 63-তে আমরা 6 দফা দিয়েছি, 69 গণঅভ্যুত্থান ধরেছে, 71 মুক্তিযুদ্ধ করেছেন হামিদ বেরা, তখন অনেকটাই কিশোর যুবকের কাছাকাছি। এটা ছিল আমাদের একটা নীতির উপরে। দুর্ভাগ্য হলো আস্তে আস্তে আমাদের রাজনীতি থেকে নীতিবোধ গুলো চলে যাচ্ছে। রাজনীতিবিদদের আসলে শিকার উচিত। ছাত্র রাজনীতি এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর আগে ছাত্র রাজনীতি যখন করা হতো 70-এর দশকে, 60-এর দশকে, হামিদ বেরা ছিলেন, সেখানে পড়ানো হতো। সেখানে সংগঠন কি, প্রগতি কি, প্রগতির সংজ্ঞা কি, সংস্কৃতি কি, সংস্কৃতির সংজ্ঞা কি, গণতন্ত্র কি, পুঁজিবাদ কি, সমাজতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতা কি, ধর্মভিত্তিক রাজনীতি কি। অর্থাৎ যখন একটা লোককে আপনি মানসিকভাবে গঠন করবেন, দেশপ্রেমটা তখন তার মধ্যে অনিবার্যভাবে তৈরি হবে, তার মননে, তার চিন্তা, তার মানসিকতা, দেশ এবং মানুষের কথা তৈরি হবে। এখন দুর্ভাগ্য হলো আজকে যে আমরা রাজনীতি অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি, এটার জন্য আসলে আমাদের ছাত্র রাজনীতি যতটুকু দায়ী নয়, তার চেয়ে বেশি দায়ী আমাদের জনরাজনীতি। এই জনরাজনীতি আমার ক্ষমতার জন্য যাকে তাকে ছাত্র নেতা বানিয়ে দিচ্ছি। ছাত্র নেতা হওয়ার সাথে সাথে টেন্ডারবাজি, শুধু টেন্ডার, কাজ কর্ম ইত্যাদি। কাজকর্ম করবে সাধারণত যারা সংসার করে, ফ্যামিলি করে, তারা। দেখা যাচ্ছে একটা ছেলে ইন্টারমিডিয়েট উঠে পড়েই সে সমস্ত কাজের কথা জানে, টাকার কথা জানে। গ্রামে গ্রামে এখন দরবার হয়। রাজনীতি এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছে যে গ্রামের সামাজিক কাঠামোটা ভেঙে গিয়েছে। আগে যেখানে সমাজের লোকেরা দরবার করতো, সেখানে কোনো দলমত ছিল না। যিনি দরবার করতেন গ্রামের সমাজপতি থেকে মানুষ মানত। এটা একটা বিরাট শৃঙ্খলা ছিল। সমাজে অনেকগুলো মামলা মোকদ্দমা সেখানে ফয়সালা হতো। ছেলেরা দেখলে ভয় পেতেন। সাধারণ একটা অপরাধ করলে গ্রামের মুরব্বীদের দেখলে ভয় পেতেন। এখন সেটা কমে গেছে। এটার জন্য আমি যে কথা বলেছিলাম, আমাদের রাজনীতিবিদরা যেভাবে মানসিকভাবে ছাত্রদের তৈরি করা দরকার ছিল, সে অবস্থা নাই। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো মেধাবী যারা ছাত্র, যারা বুঝবে, সমাজ নিয়ে চিন্তা করে, তারা এই অসম প্রতিযোগিতা
এবং অন্যায় অবিচারের সাথে তারা কুলে উঠতে পারে না। তাদের মেধা মাস্তানের কাছে মার খাচ্ছে। যেখানে একটা ছাত্র নেতা গুন্ডা টাইপের হলে লেখাপড়া দরকার নাই, তার যদি প্রভাব থাকে, সে 50 যদি গাঁজা টিয়াবি রাখতে পারে, সে যদি মাস্তানা হয়, তাহলে তার পিছনে নেতৃত্ব এবং নেতারা তাকে এই সভাপতি সেক্রেটারি জানিয়ে দিচ্ছে। এতে করে আমাদের সমাজের মারাত্মক আস্তে আস্তে অবক্ষয় করতেছে। যে অবক্ষয় থেকে আমাদের পরিত্রাণ দরকার, এটা হলো আমার মূল কথা। আমি এটা অনুভব করি। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি 90-এর দশকে, আমরা 80-র দশক থেকে শুরু করেছিলাম, আমাদের চিন্তা ছিল অন্যরকম। আমাদের স্বপ্ন ছিল দেশ, স্বপ্ন ছিল ক্ষুধার্ত মানুষ। আমরা চিন্তা করতাম আমার ওই মানুষটা না খেয়ে থাকে কেন, আমরা চিন্তা করতাম আমার ছোট ভাই স্কুলে যাবে না কেন, আমার পাশের প্রতিবেশীটা। এই চিন্তা থেকে রাজনীতি একসময় জড়িয়ে গেছি। ভাবতাম নিজের ভিতরে অশ্রু জড়ত যে সমাজ তো আমরা চাই না। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য। বঙ্গবন্ধু তার আজীবন স্বপ্নসাদ নিজের জীবন যৌবন দিয়েছেন একটা সুন্দর জাতি গঠনের জন্য, রুটির জন্য, একটা আদর্শবান মানুষ তৈরি করার জন্য। বারবার বলেছেন আমি সোনার মানুষ চাই, তোমরা আমার সোনার মানুষ, আমি সোনার বাংলা কায়েম করতে চাই। যে মানুষটা এত কিছু করেছেন, কিন্তু আমরা যেন সে অবস্থাটা ধরে রাখতে পারছি না। এটা কোথাও যেন আমাদের ব্যর্থতা। সমাজ বিজ্ঞানীদেরকে বলবো এটা আমাদের আরো বেশি চিন্তা করা দরকার। রাজনীতিবিদদেরকে বলবো, সমাজ বিজ্ঞানী বলবো হবে না, কারণ রাজনীতিবিদরা এই সমাজের সকল কিছু পরিচালনা করেন। একজন রাজনীতিবিদ যদি সৎ হন, একজন রাজনীতিবিদ যদি ভিশনারি হন, এডুকেটেড হন, ওনার মধ্যে যদি স্বপ্ন থাকে দেশপ্রেম, তাহলে ওই সমাজ পরিবর্তন হতে বাধ্য। এটা হলো আমার কথা। যাই হোক, জনাব এম এ করিম মজুমদার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো আসলে বিচার বিশ্লেষণ করে যে বিষয়টি তুলে অনেকগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। যাই হোক, একই প্রশ্ন নিয়ে আমি এখন জানতে চাইবো জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছ থেকে, যে আসলে সামাজিক ও নৈতিক অবক্ষয় এখন আগে কেমন ছিল, বর্তমানে কেমনটা আছে, বা আসলে আমরা কোনো সামাজিক এবং নৈতিকতার মধ্যে আছি কিনা, এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিস্টার ফরিদ সাহেব। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ছোট ভাই করিমকে। আমি আসলে তার আগে রাজনীতিতে ছিলাম। আমরা সরাসরি রাজনীতি আরম্ভ করছিলাম আমার 72 সালের দিকে। আমরা জাসদের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হয়ে গেছি নানান কারণে। আমরা তখন চিন্তা করতেছিলাম সমাজের মানুষগুলির কথা, খেটে খাওয়া মানুষগুলি, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষের কথা চিন্তা করে আমরা তখনকার ইয়াং জেনারেশনটা জাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছিল। তখন আমরা চিন্তা করতেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের মাধ্যমে আমরা রাশিয়া চীনের মতো আমাদের একটা রাষ্ট্র গঠন করব। ওই চিন্তা চেতনা থেকে আমরা তখন জাসদ রাজনীতিতে শুরু করছি। আর স্বাধীনতার আগে আমি তখন ছোট ছিলাম। আমি সুন্দর হাই স্কুলের ছাত্র ছিলাম। সুন্দর হাই স্কুলে তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি। তখন আমাদের পাশের গ্রামের দামুরপাড়া গ্রামে আব্দুর রহমান নামক আদমজির একজন শ্রমিক নেতা ছিল। আমাদের সমস্ত স্কুলের ছাত্রদেরকে নিয়ে তখন ওই বঙ্গবন্ধুর স্লোগান দিতাম, আমরা স্বাধীনতার স্লোগান দিতাম, গ্রামগঞ্জে চলে যেতাম। সেখান থেকে আমরা রাজনীতিতে উজ্জীবিত হয়ে পরবর্তী যে রাজনীতি চেতনা, এই 72 সাল থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তী সময় আমরা জাসদের রাজনীতি থেকে আস্তে আস্তে সম্ভবত 1988 সালের দিকে আমি বিএনপি যোগ দিয়েছি। আমরা রাজনীতি দেখেছি। 1991 সালে কামরুজ্জামান সাহেব পার্লামেন্ট নির্বাচন করছে, আমি ওনার সক্রিয় একজন কর্মী ছিলাম। আমার কাছে উনি সর্বপ্রথম 2000 টাকা দিয়েছিলেন নির্বাচন খরচের জন্য, আমার মনে আছে, আমাদের সেন্টারের জন্য। আমার ভাই চেয়ারম্যান ছিল আমিনুল ভূঁইয়া, আমি আমার থেকে আরো 1000 টাকা দিয়ে 3000 টাকা খরচ করি তখন নির্বাচন করে ওনাকে ওই কেন্দ্রে, ঘোড়ামৈদান কেন্দ্রে জিতিয়ে দিয়েছি। এরপরে উনি ক্ষমতায় গেছেন, উনি আমাকে বলছেন যে একটা ভালো ছেলে, তাকে আমি সেক্রেটারি করবো। রাবিয়া চৌধুরীকে বললো, উনি বললো যে আচ্ছা ঠিক আছে। উনি সেক্রেটারি নির্বাচিত হলো। ইউনিয়ন পরিষদের যারা সভাপতি সেক্রেটারি ছিল তারা ভোট দিল, আমি সেক্রেটারি হলাম, অ্যাডভোকেট নজরুল সাহেব সভাপতি হলো। ইতিহাসগুলো আপনাদেরকে বলছি এই কারণে, আমাদের জেনারেশন জানে না যে আমরা কোথায় থেকে আসছি, কি রাজনীতি করতেছি। করিম সাহেব কোথায় থেকে আসছে, কি রাজনীতি করছে। আজকে করিম সাহেব যে কথাগুলো বলছে আপনি শুনছেন, এখানে উনি দলকেন্দ্রিক কথা বলে নেই, সত্যিকার কথাগুলো যেগুলি
নৈতিক কারণে আজকে কেন আমাদের রাজনীতির কারণে আজকে আমাদের সমাজের এই পতন, আজকে কেন আমাদের ইয়ং যে জেনারেশনের মধ্যে এই সামাজিক অবক্ষয়, কেন আমরা নৈতিকতা শিখতে পারে ভুলে গেছি? আমরা কি অতীতকে স্মরণ করার জন্য আজকে কথাগুলি বলছি? কামরুজ্জামান সাহেব ক্ষমতায় গেছেন, আমরা দেখলাম উনি কখনো দুর্নীতির আশেপাশে ছিলেন না। উনি আমাদের পার্টির মিটিং ডাকতেন, কোথায় বাজারে একটা ঘর নিলেন, সেখানে আসি বললে হামিদুল সাহেব আপনি দিবেন 100 টাকা, নজরুল সাহেব 200 টাকা, আমি 500 টাকা, এই কত হলো 800 টাকা দিয়ে আমরা আমাদের ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দকে দাওয়াত দিতাম, ওখানে আলোচনা হইতো, সিদ্ধান্ত হইতো। যাওয়ার সময় নেতারা, কিছুদিন আগে আমাদের একজন নেতা মারা গেছেন মানিক ভাই, উনি সেক্রেটারি ছিলেন তখনকার সময়, আমার স্মৃতিতে মনে আসে, বলে যে ভাই আপনাদের এখানে আসলাম, সিঙ্গারার আমাদের সিঙ্গারা পুরি খাওয়াই দিলেন, যাওয়ার সময় বাড়া দিলেন না, কিভাবে রাজনীতি করব? আমি কি ভাই রাজনীতি কষ্ট করেই করতে হবে। আর এখনকার রাজনীতি দেখি তো আমি, টাকা দিতে হবে, তারপর মিছিল নিয়ে আসবে। ওনার কাছে আগে 5-10 হাজার 20 হাজার টাকা ভাড়ায় দিবে, ওই লোকাল লিডার সাহেবের কাছে উনি মিছিল নিয়ে লোকজন আনবে। এখনকার রাজনীতি এই অবস্থায় চলতেছে। আমরা তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি, এই দীর্ঘ 7 বছর আমি সেক্রেটারি ছিলাম, আমরা কোনোদিন শুনি নেই। আমার সাথে একজন আমাদের পিআইউর সাথে পরিচয় হয়েছে কিছুদিন আগে, এই 6 মাস আগে, আমাদের নাঙ্গলকোটে নাকি আমি যখন সেক্রেটারি ছিলাম উনি পিআইইউ ছিলেন। তো উনি বললো যে ভাই আপনাকে আমি দেখছি কামরুজ্জামান সাহেবের গাড়িতে আপনার সাথে ঘুরতে, কিন্তু আপনি তো কখনো আমাদের অফিসে আসেন নাই। আর এখন রাজনীতি নেতারা থাকে ইঞ্জিনিয়ারের অফিসে, থাকে পিআইইউ অফিসে, টিএনউর সাথে খাতির, ওসি সাহেবের সাথে মহব্বত, তারপরে এসআই সাহেব তো ওনার খাতিররা বন্ধু হয়ে এখন ওনারা রাজনীতি করে, এই রাজনীতি। এরপর সাপারার কে হয়? সাপারার হয় লোকাল যারা পলিটিক্স করে, জন সরকারি দলে হোক, সেখানে লোকালি যারা পলিটিক্স করে। ছাত্রলীগের একজন নেতা, উনি ফোন করলো ভাই আমার তো এই সমস্যা, উনি বললো যে ভাই এখানে আপনার তো এই সমস্যা, তো এখানে আমি ঠিক আছে ওসি সাহেবের বলে দেবো। তো ওসি সাহেবের বলে দিলেন, আবার ইশারাও দিলেন যে ওসি সাহেবের বললে তো এই লাগবে, নেতাকে পছন্দ করছে দিচ্ছে, আসলে ওসি সাহেব পর্যন্ত এটা পৌঁছে নাই। আমাদের এখনকার রাজনীতি এই অবস্থার মধ্যে চলতেছে। তারপর আসেন, আমরা যে বলতেছি, আপনারা যে একটা ভালো টপিক দিচ্ছেন সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কথা, রাজনীতিতে এই যে অবক্ষয়গুলো, এইগুলোর পিছনে প্রধান কারণ হইল ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি। অর্থনীতির জন্য এত প্রতিদ্বন্দ্বিতা এখন আরম্ভ হয়েছে যে এখন ক্যাসিনোর মতো ঘটনা করেও কোটি কোটি টাকার মালিক হওয়া দরকার। আমাদের দেশে চৌকস বাহিনী হইল র্যাব, 3 বাহিনীর সবচেয়ে চৌকস নেতাদের আর্মি, পুলিশ, বিডিআর সবাইকে আনি র্যাব গঠন করা হয়েছে। সেখানে আপনার কি হলো, এই যে 7 খুনের মামলা, র্যাবের মতো একজন নেতা মাত্র 2-1 কোটি টাকার, র্যাবের মতো একজন সৈনিক 2-1 কোটি টাকার জন্য 7টা খুন করলেন, টাকা অর্থ। তবে এটা কেন করলেন? ওনার একটা ডিফেন্স ছিল, উনি একজন মন্ত্রীর জামাই, মেয়ের জামাই, উনি বিপদে পড়লে কোনো ক্ষতি হবে না, এই চিন্তা থেকে উনি এইরকম জঘন্য একটা ঘটনা করলেন, একটা প্রতিষ্ঠানের বদনাম করে দিলেন। এগুলি হচ্ছে। আবার আসেন আপনি কয়েকদিন আগে ফাফিয়া, ফাফিয়ার যে ঘটনাটা, এই নৈতিক অবক্ষয়ের কারণে, ডিউ টু পলিটিক্স। ডিফেন্স কোথায়? ডিফেন্স হইলো কেন্দ্রে, ডিফেন্স হইলো মিনিস্ট্রিতে, ডিফেন্স হইলো আপনার সেন্টারে। ওনাদের ডিফেন্সের কারণে ওনারা ফাফিয়ার মতো মহিলা আজকে কতগুলি আমাদের রাজনৈতিক সচ্ছল চরিত্রবান নেতাদের চরিত্র নষ্ট করছে। উনি নিজে তো শেষ, আমাদের সমাজটাকে কলুষিত করে চলে গেছেন। আজকে যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে, আব্রাহাম হত্যা কয়েকদিন আগে আপনি দেখছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটলো, একটা ছেলেকে মারতে মারতে সারাটা রাত্রে তাদের উপর নির্যাতন করা হয়েছে, সর্বশেষ সে মৃত্যুবরণ করছে। কি ঘটনা! বিশ্বজিৎ হত্যা। আমাদের মতো ছাত্ররা যাদেরকে আমরা লালন পালন করি, আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, আমরা যারা আপনার ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসির নিকট চাঁদা দাবি করি, তাদের নির্দেশ তোমরা যা ইচ্ছা করো, এই তো সুযোগ, আমরা ক্ষমতায় আছি। তাহলে যারা নেতা, তারা লোকাল নেতা, তারা মনে করে যে আমাদের তো ডিফেন্স আছে, আমরা তো ক্ষমতায় আছি। এই কারণে রাজনীতির যে কতটুকু প্রভাব পড়তেছে নেতা কর্মীদের উপর, সেটা এখন বোঝা যাচ্ছে। যে এই কারণে তারা একটার পর একটা ঘটনা করতেছে। নুসরাত হত্যা, সবকিছুর পিছনে রাজনীতি জড়িত।
আপনারা দেখছেন সব কিছু পিছনে রাজনীতি জড়িত। আর এই রাজনীতি এমন একটা অবস্থা হয়েছে যে এখানে কেউই কারোর কথা শুনতে রাজি নয়। সবাই কোটি কোটি টাকার মালিক হতে হবে। কিভাবে হতে হবে? আপনি আমাদের নাঙ্গলকোটের কথাই বলেন। নাঙ্গলকোটে এই যে এম এ করিম সাহেব, আমি দেখি ছাত্রলীগের একদম তুখুর নেতা, উনি কি সুন্দর বক্তব্য রাখে। আমি দূরে থেকে শুনি, যদি আদর্শগত কারণে ওনাদের মিটিং আমরা যাই না, দূরে থাকি, কিন্তু এই যে করিম সাহেবের বক্তৃতা আমি শুনি, কত সুন্দর করে উপস্থাপনা, কত ভালো বক্তা, কত যুক্তি তার বক্তৃতার মধ্যে। এই সমস্ত লোকগুলি রাজনীতিতে মাইনাসের মধ্যে আছে। আপনি দেখেন প্রফেসররা ক্ষমতায় যায় না, ক্ষমতা যায় তৃতীয় কোনো একটা শক্তি। আমি কারো নাম বলবো না, আমি শুধু একটা কথা বলি, রাজনীতি নেতারা যারা ক্ষমতার দ্বারক বাহক, যারা নেতৃত্ব সৃষ্টি করে, ওনারা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আজকে আমাদের এই ইয়াং জেনারেশনের চরিত্র নষ্ট করতেছে, নৈতিকতা নষ্ট করতেছে, তাদের সামাজিক মূল্যবোধ নষ্ট করতেছে। ওনারা এখন, আমরা তো বাড়িতে যে আগে দেখতাম যে ওই রাস্তা দিয়ে হাঁটলে ইয়াং ছেলে ফেলেরা সালাম করতো, ছোট হয়ে নরম হয়ে চলে যেত। এখন ইনশাল্লাহ ওনারা ক্ষমতা কি মনে করে যে উনি কি নেতা, এর চেয়ে বড় নেতা আমি। ফেসবুকে কি হচ্ছে জানেন? কয় উনি কিসের নেতা হয়েছে, উনি ক টাকা খরচ করতে পারবে। আবার কেউ স্ট্যাটাস দেয়, আমাদের রাজনীতি নেতারাই ওনারা স্ট্যাটাস দেয়, ওনার কাছে কয় টাকা আছে, উনি কি নির্বাচন করবে, উনি কেন এখানে আসি ডিস্টার্ব করে আমাদের কোটিপতি নেতাদেরকে। কিন্তু কোটিপতি নেতা যারা, তাদের কি লেখাপড়া, তাদের কি জ্ঞান গরিমা, তাদের কি রাজনৈতিক অভিজ্ঞতা, এইসব কোনো চিন্তা করে না কেউ। আমরা তো ছাত্র রাজনীতি করে আসছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স পাস করছি। রাজশাহী ইউনিভার্সিটিতে আমি জওহর শাখার সেক্রেটারি ছিলাম, জাসদ ছাত্রলীগের। আমার ডিপার্টমেন্টের আমি সভাপতি ছিলাম। আমরা এরপরে ঢাকা ইউনিভার্সিটি আসছি। ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হক শাখার আমি সহসভাপতি ছিলাম ছাত্রলীগের। আমরা এভাবে রাজনীতি করতে করতে এই পর্যায়ে আসছি। আমি এখন অনেকগুলো সংগঠনের সভাপতি। ইভেন দক্ষিণাঞ্চলের আইনজীবীদের যে একটা সংগঠন আছে, এখানে 8টা থানা, সেটারও আমি সভাপতি। বিভিন্ন সংগঠনের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরও আমাদের এখানকার লোকাল রাজনীতির সাথে আমরা খাইতে পারি না। কারণ কি? কোটিপতি আইয়ের হানা দেয়। এখন কোটিপতিরা আসলে আমাদের নেতা কর্মীরা তো ওনারা মনে করে ওনারাই সেরা, ওনাদের রাজনীতিবিদ, ওনাদের মতো নেতা কে হতে পারে, ওনাদের পিছনে রাজনীতি। আরেকটা জিনিস রাজনীতিতে দোষের বিষয় হয়ে গেল, আমরা ভাইকেন্দ্রিক রাজনীতি করি। আমরা কিন্তু দল কেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি অল্প কয়েকজন এখন করে, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি অল্প কয়েকজনে করে, আর অন্যরা করে বাইরের রাজনীতি। অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাইয়ের কাছে কত টাকা আছে, তারা এস্টিমেট করে। এখন রাজনীতি চলে গেছে ওইখানে। আবার নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত, যে আমি কিভাবে কোটিপতি হব, 1000 কোটি টাকার দরকার। এখন 1 কোটি 2 কোটি টাকা কেউ গণে না। ওই যে ব্যাংকে যারা মালিক, তারা কোটি টাকা না নিলে, 1000 কোটি টাকার মালিক না হলে হয় না। কিন্তু এরাই তো রাজনীতি করছে। এই করিম সাহেব কত সুন্দর উপস্থাপনা, কত সুন্দর বক্তব্য, এই লোকগুলি তো কোটি টাকার মালিক হইতে আমরা চোখে দেখি না। আর করিম সাহেবের সাথে প্রপোজাল দেওয়াতে আমি এখানে আসছি। আরেকজন কোটিপতির সাথে প্রপোজাল দিলে আমি আপনাদের অনুষ্ঠানে পার্টিসিপেট নাও করতে পারতাম। কারণ আমি চাই যে ত্যাগী নেতারা, আমি চাই যে আদর্শবান নেতারা, আমি চাই স্বচ্ছ নেতারা, সৎ নেতারা রাজনীতিতে আসুক, তারা সমাজের পরিবর্তন করতে পারবে। আমাদের সমাজ পরিবর্তন করার জন্য কি দরকার? একজন রাজনৈতিক নেতাই সাফিসিয়েন্ট। আমি যদি একজন পার্লামেন্ট মেম্বার হই, আমি যদি একজন মন্ত্রী হই, আমি যদি বলি যে আমার দলের লোকেরা কোনো অপরাধ করতে পারবে না, আমি যদি বলি যে তোমরা ঘুষ খেতে পারবে না, ছাদাবাজি করতে পারবে না, তোমরা রাস্তার টাকা খেতে পারবে না, রিলিফের টাকা খেতে পারবে না, 2500 টাকা সুষ্ঠুভাবে বন্টন করো, দে আর বাউন্ড। বাট ওনারা লিবারেল, ওনারা মনে করে আমাদের দলীয় নেতারা কিছু পাইলেই তো হইলো। এই মানসিকতা থেকে ওনাদের, আমাদের নিচের লেভেলের পলিটিক্স নষ্ট হয়ে গেছে। এখন নিচের লেভেলের পলিটিক্সটা এমন একটা পর্যায়ে গেছে যে কিছু লোক, তাদের নিজস্ব একটা সিন্ডিকেট আছে, ওনারা ওই সিন্ডিকেট হিসাবে প্রত্যেক ইউনিয়নে, গ্রামে, প্রত্যেক জায়গাতে ওই লোকগুলোকে তারা হাতে রাখে, প্রয়োজনে যেন তাদের হাতে লাঠি হিসেবে ব্যবহার হতে পারে। আপনি দেখেন গত নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন কথা বলেন, আমি আসলে ওই যখন বিএনপির ওই দানের শীষের মার্কার সমন্বয় হিসেবে আমি ছিলাম, তো আমি আর আমাদের এই নজির সাহেব, নজির আহমদ ভুঁইয়া সাহেবের নাম তো নিশ্চয় শুনছেন,
আমরা দুইজন রওনা হয়েছি, নির্বাচনটা দেখবো ইউনিয়ন পরিষদে কোন ধরনের নির্বাচন হইতেছে। আমি গেলাম বাইওলা, সেখানে অনেকে সমাগম হয়েছে, ওখানে কিছু বলে আমার আমার এলাকা মান্দ্রা গেলাম, মান্দ্রাতে গেলাম। এক মিনিট ভাই, আমি আসতেছি ওখানে। মান্দ্রাতে গেলাম আর আমার নিজেরা লোকেরাই আমাদের গাড়ি বাইছে, কিন্তু এখানে তাদের দোষ দিব না, আমি তাদের দোষ আমি দিনে, কারণ এখানে নৈতিকতার অভাবে এই কাজটা হয়েছে। ওনারা মনে করেন আমি তো ক্ষমতাসীন, গাড়ি একটা বাইংলে কি হবে, আসলে তো কিছু হবে না, ঠিকই বলছে ওনারা। ওই নজির ভাই থানাত গেছে, আমি কেউ যাবেন না, থানাত গেছে আর ওনারা বললো যে ভাই আপনার সম্মানিত লোক মামলা নিয়েন না, কোনো মামলা করি কোনো লাভ হবে না। তো উনি চলে আসছে, এখন বিচারের বাণী নীরবে কাঁদে। আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমাদের কষ্ট হলো যে আমাদের সমাজে যে এত কলুষিত হচ্ছে, এটা কারণ কি? এই যে সামাজিক অবক্ষয়টা কি, এই যে সোশ্যাল এই ডিপ্রেসিয়েশনটা হচ্ছে, এটার কারণ হলো আমরা কেউ কারো সম্মান করি না, কেউ কারোর প্রতি মমতা দেখাই না, কেউ কাউকে ইজ্জত করি না, কেউ কাউকে সৌজন্যমূলক ভাবেও কোনো কথা বলি না। আমরা ক্ষমতার লড়াইয়ে, ক্ষমতার ভয়ে। যোগ করতে চাচ্ছি জনাব হামিদুল হক সাহেব, আমি আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছি। আমি যদি রাজনীতির একটা বিষয় আপনার সাথে আমি একটু যোগ করি, যে আমার স্পষ্ট অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, আমি করিম ভাইয়ের কাছে বিষয়টা নিয়ে আসবো, যে আমাদের 1996 সালে যে জাতীয় নির্বাচন হতো, তখন আমরা দেখতাম যে আমি একটা রাজনৈতিক দলের সাথে মানে কাজ করে আমি রাজনৈতিক কর্মী, একটা দলের কর্মী হিসেবে, আমার রাস্তা সমাজকর্মী হিসেবে আমরা কাজ করি। তো দেখা গেছে যে একটা দল একটা মিছিল করে এসে তারা হয়তো চা বিস্কিট খাইতো বা হয়তো মুড়ি খাইতো বা খাইতো, তখন দেখা যাচ্ছে অন্য দলে যারা আছে তারাও কিন্তু আইসা এদের সাথে ভাগ নিত। দেখা যাচ্ছে একদল মিছিল করে শেষ হয়ে গেলে আরেক দল এসে মিছিল করতো, পারস্পরিক দুইটা অফিস পাশাপাশি দুই জায়গায় থাকতো, কিংবা এপারে ওপারে যেত। এরা মানে আমরা ওই আরেকটা দলের অফিসে গিয়ে বসতাম, ওরাও আবার আমাদের দলীয় মাঝে মধ্যে এসে বসে চা খেতে, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মানে দল বিদলের মধ্যে তো যেমন হানাহানি আছে, পাশাপাশি নিজের দলের ভিতরেও দেখা যাচ্ছে এখন অনেকটা সেই কুসংস্কারটা, যেটা মানে হানাহানিটা চলতে গেছে। আসলে এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমি জনাব হামিদুল সাহেবের কাছে এই বিষয়টা নিয়ে আসবো। আমি একটু করিম ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এতক্ষণ ধরে যে সুন্দর রাজনীতির একটা ব্যাখ্যা দিচ্ছেন, যে এই ব্যাখ্যাটা আসলে আমরা কি আদৌ কি সেই অবস্থায় আমাদের ফিরে যাওয়া সম্ভব কিনা, বা আসলে আমাদের যে সমস্যাগুলো তুলে ধরছেন সময়গুলো সমাধানের কোনো গাইডলাইন বা দিক নির্দেশ আছে কিনা, আমি করিম ভাই থেকে শুনবো। তার আগে আমি একটু যুক্ত করে নিচ্ছি আমাদের দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক আমাদের সাথে যুক্ত আছেন, জনাব বাপি মজুমদার ইউনুস, উনাকে আমি সংযুক্ত করে নিচ্ছি আমাদের সাথে। তো আমি করিম ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। করিম ভাই প্লিজ, আমি যেটা আপনাকে বলছিলাম আর কি, যে আসলে আমরা কি ওই জায়গাটায় আমরা আসতে পারবো কিনা, আদৌ সম্ভব কিনা, কিংবা আসলে বর্তমান সমস্যাগুলো সমাধানের কোনো রাস্তা আছে কি, কোনো গাইডলাইন আছে কিনা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। আমার আসলে কিছুটা নেটওয়ার্ক ডিস্টার্ব করে। মানুষ স্বপ্নবাদী, মানুষ সামনের দিকে এগোয়, পৃথিবী কখনো পিছনের দিকে যায়নি। সে আদিম সভ্যতা থেকে আজকে পর্যন্ত মানুষ সামনের দিকে এগিয়েছে। এই যে আনরেস্ট, এটা সমসাময়িক, হয়তো আমাদের সময় পাবো না। সভ্যতার দিকে মানুষ যায়, মানুষ অন্ধকারের দিকে পিছনে 1 পা 2 পা 5 পা হাঁটতে পারে, পিছনে কিন্তু মানুষ 1 মাইল হাঁটতে পারে না। আপনি এটুকু বিশ্বাস করেন এসবের ভিতর দিয়েই পৃথিবীটা সুন্দর হবে। মানুষ যখন অন্যায় দেখতে দেখতে একটা সময় দেয়ালে পিঠ থেকে যায়, তখন প্রটেস্ট করে, প্রতিবাদ করে। আজকে যে আপনি শুরু করেছেন, এটা একটা প্রটেস্ট। এই যে ভাবনা, এই যে চিন্তা, এই চিন্তাটাই সমাজ পরিবর্তন করে। আমি বিশ্বাস করি এই অবস্থা পরিবর্তন হবে, রাজনৈতিক অবস্থারও পরিবর্তন হবে, আমাদের আর্থসামাজিক কাঠামোরও পরিবর্তন হবে। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছিলাম আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, বঙ্গবন্ধু রক্ত যার শরীরে প্রবাহিত, তিনি দুর্নীতির বিরুদ্ধে, অরাজনৈতিক লোকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছিলেন। দুর্ভাগ্য, করোনা জড়ানোটা স্লোথ হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে এক সময় উনি এটা থেকে পিছিয়ে যাবেন না, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতেই হবে। সুকান্তর ভাষায় যদি আমরা বলি, সমাজের এই জঞ্জলগুলো আমরা কেউ না কেউ সরাতে হবে, একটা বাসযোগ্য পৃথিবী মানুষের জন্য করতেই হবে। এটা পরিবর্তন হবে, তবে পরিবর্তনের এভাবেই শুরু হবে। আমরা এভাবেই কথা বলবো। আজকে হামিদ ভাই যে কথা বলেছেন, সব কথা আমি শুনতে পারি নাই। হামিদ ভাই যে কথাগুলো বলেছেন, যে অরাজনৈতিক লোকরা আসতেছেন, আমাদের অসামাজিক লোকজন রাজনীতিতে আসতেছেন, মানুষের সাথে যাদের সম্পর্ক নেই। কারণ একজন মানুষ যখন গ্রামে বড় হয়, সমাজের ইন্টারাকশন থাকে, তার সমাজের ঘাত প্রতিগুলো দেখে, মানুষের জীবনকে দেখে, মানুষের দুঃখ দারিদ্র্যকে দেখে, তখন তার মধ্যে একটা প্রচন্ড হৃদয়বোধ, একটা ছায়া তৈরি হয়।
সেটা থেকে মানুষের মধ্যে দায়বদ্ধতা জন্ম হয়, মানুষের মধ্যে কাজ করার তার মধ্যে একটা প্রেরণা জন্ম হয়। আমি বিশ্বাস করি এটা পরিবর্তন হবে, আমরা একটা সোনালী ভবিষ্যতের দিকে যাব, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমার মনে প্রাণে ধারণ করি। রাজনীতি করতাম না, আমরা মেধাবী ছাত্র ছিলাম জীবনে, স্বপ্ন থেকে রাজনীতি করেছি। এই রাজনীতির জন্য না খেয়েছিলাম দিনের পর দিন, হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম, স্কুলের পর স্কুল গিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করেছি। আমি একটু আগে বলেছিলাম সেভাবে সংগঠিত করেছি। ওদেরকে শিখে দিলাম প্রগতির সংজ্ঞা কি, কোন দার্শনিক প্রগতির সংজ্ঞাটা কি, ওদের শিখে দিলাম সংস্কৃতি কাকে বলে। আপনি যখন সংস্কৃতি বুঝবেন তখন আপনি অপসংস্কৃতি বুঝবেন। আপনি যখন সাম্প্রদায়িকতা মৌলবাদ বুঝবেন তখন আপনি প্রগতি বুঝবেন। এখানে যদি নাচ বুঝেন তাহলে এখানে অসম্পূর্ণ থেকে যাবে, এবং মানুষের মধ্যে যে রাজনৈতিক ছায়া, তার মনের ভিতরে যে মননশীলতা, সেটা তৈরি হবে না। এটুকু আমি বিশ্বাস করি যে আমাদের এই সমাজ পরিবর্তন হবে, আমাদের সোনালী সুদিন আসবে, সেদিন খুব বেশি দূর না। আমাদের প্রজন্মই, আজকের প্রজন্ম অনেক শিক্ষিত, কিন্তু এরা জ্ঞান বিজ্ঞান সভ্যতায়, এরা আইসিটিতে বিজ্ঞান প্রযুক্তিতে অনেক বেশি ডেভেলপ। যদিও এরা আজকে রাজনীতি থেকে একটু সরে আছে, এরা দেখবেন ঝড়ের মতো রাজনীতি আসবে, আবার রাজনীতিটা পরিবর্তন করে দিবে এই যুব সমাজে। আজকে যে যুব সমাজ, এরাই পরিবর্তন করে দিবে, সেটা খুব বেশি দূর নয়। আমার বিশ্বাস একবিংশ শতাব্দী হবে মানব সভ্যতার, সমাজ বিজ্ঞানের, অর্থনৈতিক বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব পরিবর্তনশীল সমাজ এই একবিংশ শতাব্দী তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব এম এ করিম মজুমদার। আমি এ বিষয়ের উপরে অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়ার নিকট জানতে চাচ্ছি, আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাদের দিক নির্দেশনা চাচ্ছি, এবং তরুণ প্রজন্মদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, যাতে করে আমাদের এই দুর্যোগ মুহূর্ত থেকে আমাদের এই প্রজন্ম আলোর মুখ দেখে। এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ বাপি। আমরা চাই জয়নাল আবদিনের মতো একজন রাজনীতিবিদ আসুক আমাদের সমাজে, ওনার মতো একজন উদার নীতির লোক আসুক, যিনি দলকেন্দ্রিক না, জনকেন্দ্রিক লোক, জনগণকে যিনি ভালোবাসেন। আমরা চাই ডাক্তার কামরুজ্জামানের মতো একজন সৎ লোক রাজনীতিতে আসুক, যারা জনগণের পয়সা পকেটে নেওয়ার চিন্তা করবে না। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই নীতি নৈতিকতা, আমরা চাই রাজনীতি নেতৃবৃন্দ নির্দেশ দক যে কেউই দুর্নীতি করতে পারবে না, অন্যায় করতে পারবে না। এবং আমরা এটাও চাই যে যারা রাজনীতির নেতা সৃষ্টি করেন তারা যেন নেতৃত্ব দেওয়ার আগে চারিত্রিক গুণাবলীগুলো দেখে রাজনীতিতে নেতৃত্ব দেন। আমরা এটাও চাই যে সমাজে রাজনীতির নেতৃবৃন্দর কিছুতেই যেন আমাদের এই জেনারেশনটাকে ধ্বংস করে না দেয়। কারণ আমরা দেখছি উপর লেভেল থেকে যত অন্যায় নিচের লেভেলে ধাবিত করা হয়, এবং নিচের লেভেলের আমাদের ভাইদেরকে, ছোট ভাইদেরকে, বর্তমান জেনারেশনকে স্বভাব চরিত্র নষ্ট করে, তাদের উস্কাই দেয়, তাদেরকে খারাপ কাজে ধাবিত করে, তাদেরকে বলে তোমরা হানাহানি করো, মারামারি করো, নেতৃত্ব ঠিক রাখো, দল ঠিক রাখো, ক্ষমতায় থাকো। এই সমস্ত মূল্যবোধ থেকে যেন আমরা বেরিয়ে হয়ে আসতে পারি, আমরা এগুলি চাইছি। আমরা চাই দেশে একটা নৈতিক শিক্ষা হোক। আমরা চাই প্রাথমিক বিদ্যালয় থেকে ভার্সিটি পর্যন্ত নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া হোক, ধর্মীয় শিক্ষার উপর জোর দেওয়া হোক। আমাদের অবশ্যই সবাইকে মনে রাখতে হবে যে আপনাদের আজকে কি হচ্ছে এই কথাটা বলার দরকার। আমাদের বাইরে থাকে বিদেশে, আমাদের বোনেরা থাকে দেশে, এখানে বড় পরিবারগুলো যৌথ পরিবারের ভাগে খান খান হয়ে যাচ্ছে, ছোট পরিবার নিয়ে শহরে থাকে, সেখানে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে। আমরা চাই না যে যৌথ পরিবার ভেঙে যাক। আমরা সবাই মুরব্বীদের কথা শুনি, আমরা মুরব্বীদের সম্মান করি, আমরা দেখলে ওনাদেরকে সালাম দিই, আমরা ওনাদেরকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমরা জনাল ভাইয়ের মতো লোক হই, আমরা ডক্টর কামরুজ্জামানের মতো লোক হই। আমরা এই যুগে বসবাস করলো আমাদের পরিবর্তন, আমাদের চরিত্র পরিবর্তন হোক, আমরা সমাজটাকে পরিবর্তন করে ফেলে এই মানসিকতা বর্তমান নেতৃত্ব যেন আমাদের নেক্সট জেনারেশন শিক্ষা দেয়। আমি এই আহ্বান জানাচ্ছি, আমরা একটা সজ্জীবন হোক। আমরা চাই যে আমরা কোটি কোটি টাকা চিন্তা না করে মানুষের সেবা করার জন্য মানুষের ভালোবাসা নিব। আমরা চাই
করিমের মতো লোকদেরকে, এম.এ. করিম মজুমদার যিনি রাজনীতিতে আসছে, ছাত্র রাজনীতি থেকে, প্রাইমারি স্কুল থেকে ভার্সিটি শেষ করে রাজনীতিতে আসছে, পরিশ্রমী নেতা হোক, আদর্শবান নেতা হোক, আমরা চাই জাতীয় লোকজনগুলো রাজনীতিতে আসুক। কিন্তু আমরা এটা চাই না যে একটা প্রভাবশালী লোককে ক্ষমতায় বসিয়ে আপনি মহান নেতা আরো মহান হওয়ার জন্য আমাদের সমাজটাকে কলুষিত করুন। আমরা ওইটুকু প্রার্থনা করি আপনার এই দেশের যারা রাজনীতি নেতৃবৃন্দ আছে তাদের কাছে। আমরা দেখছি রাজনীতির কারণে আজকে আমাদের এই সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আমাদের সমাজ শেষ, আমাদের এই সমাজের কেউ কাউকে মানে না, ইজ্জত করে না, সম্মান করে না। এখন দাওয়াত দিতেও শোনা যাচ্ছে যে কে কোন দল করে, ফেসবুকে লাইক দিতেও শোনা যাচ্ছে কে কোন দল করে। মানুষ মারা গেছে একজন রাজনীতি ত্যাগী নেতা, যারা দীর্ঘদিন রাজনীতি করে মন্ত্রী হয়েছেন, তাদের মৃত্যুর পর নেগেটিভ যারা লাইক দিয়ে কমেন্ট করে, আমি তাদেরকে ঘৃণা করি। আমি চাই সম্মানিত লোকেরা সম্মান পাক, অসম্মানিত লোকেদেরকে অ্যাভয়েড করে যান, আপনি নিজে সম্মানিত হন। আমাদের এই রাজনীতি করতে হবে, আমাদের এই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, আমরা দেশটাকে সেভাবে গড়ে তুলতে চাই। আমাদের জেনারেশনটা এখান থেকে শিক্ষা না। আমরা দেখছি আমরা রাজনীতি যখন করছি, আমরা তো টাকা পয়সা কোনো চিন্তাও না, চিনিও না, পাইও নাই। কন্ট্রাক্টারি করা, উপজেলা অফিসে যাওয়া, ওসির কাছে যাওয়া, টিএনওর কাছে যাওয়া, এগুলো আমরা চিনি নাই। আপনারাও যাবেন না। আপনারা মানুষের সেবা করেন, সেবা করার মাধ্যমে ভোটে নির্বাচিত হন, জনপ্রতিনিধি হন, আর জনপ্রতিনিধি হইয়া মানুষের সেবা করতে করতে উপর লেভেলে উঠেন। ওমর আব্দুল মজুমদার সাহেব উনি চেয়ারম্যান থেকে এমপি কয়েকবার হয়েছে, আমাদের জনাল ভাই চেয়ারম্যান থেকে এমপি হয়েছেন। আপনারাও এইভাবে আগেই যান, কিন্তু ওই রাজনীতি নেতাদের নির্দেশে, আপনার বড় নেতাদের এমপি মন্ত্রীদের নির্দেশে আপনারা সমাজকে কলুষিত করবেন না। আমার এই ছোট ভাইদের প্রতি, নিউ জেনারেশনের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা এই জাতীয় অনুষ্ঠানগুলো আরো করেন, আরো সুন্দরভাবে সুচারুভাবে আপনাদের অনুষ্ঠানগুলো আমরা দেখতে পারি, শুনতে পারি, অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা আবার আসবো। আমি এখন জনাব এম.এ. করিম মজুমদারের কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের সাথে আমরা বিরূপ মন্তব্য করে যাচ্ছি এবং সামাজিকভাবে আমরা হ্যায় প্রতিপন্ন করছি। যেখানে শারীরিক দূরত্বের কথা বলা হয়েছে, সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে, এবং একজন করোনা আক্রান্ত ব্যক্তির সাথে আমাদের যে সামাজিক একটা বন্ডেন ক্রিয়েট হওয়ার কথা ছিল, আমরা তার সাথে যে মানবিক হওয়ার কথা ছিল, মানবিক আচরণ কথা হওয়া ছিল, সেই দিক থেকে আমরা অনেকটা সরে আসছি। এ বিষয়ে আপনি আপনার মূল্যবান বক্তব্য জানতে চাচ্ছি। আসলে এই বিষয়গুলো থেকে উত্তরণের উপায় কি, এবং আজকের এই যারা দর্শক আছেন দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বলুন। আমি একটু কথা বলি। হামিদ ভাইয়ের কথা, আমি করোনা প্রসঙ্গে আসতেছি। আমাদের ভাই যেটা বলেছেন এটা ঠিক আছেন, একটা ব্যক্তি কিন্তু এখানে বড় কথা না। আমাদের আজকে যিনি বাংলাদেশের অর্থমন্ত্রী কামাল ভাই, ব্যক্তি যেহেতু সজ্জন মানুষ, অত্যন্ত ভালো লোক, এতে কোনো সন্দেহ নাই, এমনই সৎ মানুষ। এই যে দুর্নীতি, চাঁদাবাজি, টাউডারি কিছুই বুঝেন না, কিন্তু মূলত একটা কাঠামো যখন সঠিক হয় না। উনি আমাদের জনগণের কথা নিয়ে আসছেন, কামরুজ্জামানের কথা নিয়ে আসছেন, ভালো মানুষ ছিল। আমাদের নাঙ্গলকোট নেতৃবৃন্দ কখনো খারাপ আসে নাই। দুর্ভাগ্য হলো যখন রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন হয় না, তখন আপনি যতই কিছু করেন। আমি একবার আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যে একজন অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ ব্যক্তিও খুনি হইতে পারে শুধু তার রাজনৈতিক দর্শনের কারণে অথবা ধর্মীয় চিন্তার কারণে। কারণ ধর্মীয় চিন্তায় বোঝা যায় এমন ছেলেকে ঢুকে দিল যে তুমি মল্লিক শহীদ গাছ থেকে ওকে হত্যা করো, তুমি ব্যস্ত যাবা, এই যে চিন্তা চেতনা। অথবা রাজনীতিতে বলা হলো যে তুমি মাস্তানি করো, যে দেব ভাই বলেছেন তোমাকে আমি বড় নেতা বানিয়ে দিব। অর্থাৎ কাঠামোগত পরিবর্তন না হলে মূলত পরিবর্তন হবে না। আমাদের অর্থমন্ত্রী মহোদয় এই ব্যাপারে যথেষ্ট সজাগ। দুর্ভাগ্য হলো আমরা যারা নেতৃবৃন্দ ওনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারি না। কারণ উনি সমাজে অনেক উপরের মানুষ, সেভাবে আনতেছেন না। উনি ব্যক্তিগত দুজনের কথা নিয়ে আসাতে আমি কামাল ভাইয়ের প্রসঙ্গটা নিয়ে আসতেছি। আসলে এটা আমাদের মূল কথা তো ব্যক্তি নয়। যুব সমাজকে ভাই যে কথা বলেছেন, আমাদের যুব এবং ছাত্রদেরকে অনুরোধ করবো যে ওনারা বেশি বেশি করে রাজনৈতিক চিন্তা চেতনায় সমৃদ্ধ হতে হবে, ওদের মননকে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে। যতক্ষণ বেশি ফেসবুকে না থেকে তারা পড়তে হবে, তাদেরকে সমাজ বিজ্ঞান, অর্থনীতি বিজ্ঞান, ধর্ম, হাদিস, দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব, শুধু ধর্ম পড়লে হবে না, অন্য ধর্মগুলো পড়তে হবে, নাহলে অন্ধ থেকে যাবে। এই যে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়া দরকার। একজন মানুষ শুধু যে আপনি জানেন কার্ল মার্কস একজন অঙ্কের টিচার ছিলেন জার্মান ইউনিভার্সিটি। উনি ছিলেন একজন জমিদার এবং রাশিয়ার জার্মানির সবচেয়ে বড় জমিদার ছিলেন কার্ল মার্কস। কিন্তু মার্কস তার ডিক্লাস হয়ে শ্রেণী পরিবর্তন করে
উদ্বৃত্ত মূল্যতত্ত্বের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে জন্ম দিয়েছিলেন, যে স্বপ্ন দেখেছে পৃথিবীর কোটি কোটি মেধাবী যুবকরা তাদের জীবনকে উৎসর্গ করেছে সমাজ পরিবর্তন করে। উনি কিন্তু গরিবের ছেলে ছিলেন, ছিলেন জমিদারের ছেলে, এবং উনি সাধারণ লেখাপড়া জানা ছিলেন না, ছিলেন অঙ্কশাস্ত্রে একজন পণ্ডিত, কিন্তু হয়ে গেলেন একজন রাষ্ট্রবিজ্ঞানী। উনি লিখলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, উনি লিখলেন শ্রেণী সংগ্রাম, উনি লিখলেন আমাদের ডাস ক্যাপিটাল, পুঁজির মতো বিশাল গ্রন্থ। এখন সমাজ বিজ্ঞান হয়ে গেলেন অর্থ। সুতরাং শুধু একটা সাবজেক্ট পড়া বড় কথা নয়, আমাদের সকল সাবজেক্টের ধারণা নিতে হবে। রাজনীতি সকল সাবজেক্টের অভিভাবক। একজন রাজনীতিবিদকে সকল সাবজেক্টে বেসিক ধারণা রেখে থাকতে হবে। তাকে বিশেষজ্ঞ দরকার না, বিশেষজ্ঞ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার বিশেষজ্ঞ হবে, কিন্তু শুধু ডাক্তারি বললে হবে না। সাথে সাথে আমি যে বলেছি আমাদের সমাজের সকল কিছু আমাদের মূল্যমান জানা দরকার। করোনার কথা যে বলেছেন যে আমাদের মানবিকতা বোধগুলো হারিয়ে যাচ্ছে আজকে। আপনি যে কথা বলেছেন আমাদের ধর্মের কথা বলেন, মৃত্যুর পরে সকল হিসাব নিকাশের মালিক আল্লাহ, আর মৃত্যুর কামনা করা কিন্তু ইসলামের ডাইরেক্ট নিষেধ। তাহলে আপনি মুসলমানই থাকেন না। কারণ যখন একজন মানুষ তার কোরআন ও সুন্নাহকে অস্বীকার করে তখন সে কিন্তু মুসলিম থেকে বের হয়ে পড়ে, যার ভাষায় অনেকে মুরতাদ বলেন, অর্থাৎ তার মুসলমান থাকে না। মাঝে মাঝে আমাদের ডক্টর ওই আব্বাসী সাহেব কাফের বলেন। আসলে ধর্মের মূল জায়গা থেকে সরে গেলে, অস্বীকার করলে কিন্তু আপনি কাফের মানে অস্বীকারী, আপনি অস্বীকার করলেন, আপনি অস্বীকার নাই। এই জন্য উনি মাঝে মাঝে বললে কঠিন ভাষা বলেন, অনেকে বলে যে শুধু কাফের বলে, আসলে কাফের অর্থটা বুঝতে হবে। এখানে হলো আমাদের এই যে কয়েকজনের কথা বলে, এটা হলো সীমিত কিছু লোক। আপনি একটা কথা বলি, আমি 71 সালে ছোট ছিলাম, খুব বেশি মনে না থাকলেও কিছুটা মনে আছে। আমাদের অনেক সিনিয়র ছিলেন হয়তো এরা, সেখানে অনেক মুসলিম লীগেরকে আমরা দেখেছি। অনেক লোক শান্তি কমিটিতে ছিল, কিন্তু তারা মানুষের উপকার করেছেন, তারা মানুষের ক্ষতি করেন না, শেল্টার দিয়েছেন, উলঙ্গ নৃত্য করেন। আবার কিছু মানুষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে পৈশাচিকভাবে নৃত্য করেছেন। আজকেও কিছু কিছু ফেসবুকে দেখা যায়। আমাদের কিছু কিছু ভাই বলেছেন তা আমরা লিখবো, আমি না, কখনো লিখবো না। কারণ অসভ্যদেরকে মানুষ অসভ্যই বলে। সভ্যতা অন্য জিনিস। সভ্যতা মানুষকে মানবিকতা বোধ শেখায়। কে কোন ধর্মের সেটা বড় কথা না। আমাদের কোরআনে বলা আছে এই পবিত্র গ্রন্থ সমস্ত মানুষের হেদায়েতের জন্য। একবারে বলা নয় যে শুধু মুসলমানদের হেদায়েতের জন্য, শুধু বলছে বিশ্বাসীরা বিশ্বাস করবে আর অবিশ্বাসীরা করবে না। কিন্তু এই কিতাব সমস্ত মানুষের জন্য, সমস্ত মানবতার জন্য। এখানে কিন্তু বলা হয় নাই যে শুধু মুসলমানদের জন্য, এটা মুসলিমদের জন্য বলা হয়নি, সমস্ত মানবতার কথা বলা হয়েছে। আমি যে কথা বলি এগুলো হলো ওই যে আমাদের বলেছে আনরেস্ট, অধপতন, রাজনৈতিক অধপতন, রাজনৈতিক জেলাস, ওই যে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাচনের দ্বন্দ্ব, ভোটের দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব, ক্ষমতার উগ্রবিলাস। আজকে ভাই যে কথা বলেছেন ভোট নাই, দীর্ঘদিন থেকে নাই। ভাইয়ের কিন্তু ভালোভাবে স্মরণ আছে, ভাই 88 থেকে হয়তো বিএনপি ছাত্রদল করেছেন। আমাদের 77-এ যে নির্বাচন হয়েছে সেখানে ভোট নাই। আমাদের 79 সালে যে নির্বাচন হানা ভোট নাই, 79 নাই। দীর্ঘ সময় আমরা 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ভোটের রাজনীতি শুরু করেছিলাম। দুর্ভাগ্য হলো যে আমাদের দুই দলের একটা ইশতেহার ছিল, যৌথ ইশতেহার। সেদিন এরশাদ সাহেবের পতনের পরে আমরা কিন্তু ধীরে ধীরে সরে গিয়েছি। 90-এর গণঅভ্যুত্থানে আমাদের যে দুই নেত্রী যে কথোপকথন ছিল, 90 সাল থেকে বিএনপি মোটামুটি যা চালিয়েছিল, কিন্তু ওইখান থেকে সরে গিয়েছে। 90 থেকে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, কিন্তু ওই দিক থেকে ওনারা সরে গিয়েছেন। এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, 96 পর্যন্ত একভাবে চলছিল। 2001 সাল পরে এক মারাত্মক ঝড়ের মুখে আওয়ামী লীগ পড়লেন। সেখান থেকে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা চেতনার অনেক বিস্তার ঘটেছে। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী হত্যা হয়েছে, বা বিভিন্ন কারণে বিরোধী দলকে আস্থা নিতে পারে না। বারবার শেখ হাসিনার উপর হত্যা করা হয়েছে। আপনারা জানেন 2004 সালে গ্রেনেড হামলা, বিভিন্ন কারণে কথাগুলো যেগুলো পলিটিক্সের দিকে চলে যায়। কারণ বিভিন্ন সময় অজস্র হত্যাকাণ্ড কিন্তু শেখ হাসিনার উপর আঘাত এনেছে। চিটাঙ্গের হত্যাকাণ্ড, গ্রেনেড হত্যাকাণ্ড, একটার পর একটা। আবার একটা দল ক্ষমতায় ছিল বিএনপি, সেদিন ক্ষমতা গেছে একটা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরজেস গ্রেনেডের মতো যে গ্রেনেড গুলো তৈরি হয় উন্নত দেশে, সেটা পাকিস্তানের মাধ্যমে আসে। এই আরজেস যেগুলো যুদ্ধে ব্যবহৃত হয় সেখানে সবগুলো মারা যেতে পারতো। তো স্বাভাবিকভাবে ক্ষোভ থাকে। ক্ষোভের পরে যদি আমরা চিন্তা চেতনার মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে, উদারতা নিয়ে আসতে পারি। উদারতা শুধু এক পক্ষে হবে না। আপনি খেয়াল রাখবেন, আপনি যদি আমার বাসা আসেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে আসি, আমি যদি আপনাকে ঢুকতেই না দিই, বাইরে থেকে বলে যাই, তাহলে জেলাস আর তৈরি হবে। কোনোদিন আপনাকে আমি মিট করতে হবে। এখানে আমি মনে করি আমি যে কথা বলেছিলাম, ওই যে হিংসা, বিদ্বেষ, জেলাস, এগুলো মূলত আস্তে আস্তে আমাদের ধর্মীয় এবং রাজনৈতিক কারণে হয়। ধর্ম কিন্তু মানুষের সকল ধর্মের শেষ কথা হলো মানবতা। পৃথিবীর সকল ধর্ম কিন্তু কল্যাণের কথা বলে। দুর্ভাগ্য হলো যখন আমরা বাবরি মসজিদ ভাবে কল্যাণে চিন্তা করি, আমরা যখন হিন্দুদের মন্দির ভাঙি কি জেলাস হয়ে যায়, মনে করলো যে আমি শহীদ হয়ে গিয়েছি। খ্রিস্টানরা যখন মুসলমানদের হত্যা করে মনে করলো যে সবকিছু করে ফেলেছে। ধর্মীয় গ্রুপ উপগ্রুপ, আসলে মানবতা হলো শেষ কথা, সকল ধর্মের কথা। মানুষের মানবতা না থাকলে তার ইমান থাকবে না। ইমান আমার কথা, ইমানের মূল ভিত্তি হলো মানুষের কথা।
কোরআনে যে কথা আমি বলেছিলাম, আপনি যদি কোরআনকে মানেন তাহলে মানুষকে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন যে একজন মানুষকে তুমি যদি বিনা বিচারে হত্যা করো না, কারণ আমি তাহলে 40,000 গ্রাম পাবো। বুখারী শরীফ হাদিস। কোরআন শরীফ বার বলেছেন যে একজন মানুষকে বিনা অপরাধে যদি হত্যা করা হয় তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। তোমরা কাউকে বিনা বিচারে হত্যা করিও না। এখানে কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। তাহলে এই কথাগুলো বারবার হত্যার জন্য শুধুমাত্র রাষ্ট্রকে বলেছে যে কেউ বিশৃঙ্খলা করে হয়তো কলকবড়ায় শুধু তাদেরই হত্যাকাণ্ড বিচারের মাধ্যমে রাষ্ট্র তাকে ব্যবস্থা নেবে। রাষ্ট্রকে এখানে দায়িত্ব দিয়েছে কোরআন। এই জন্য কোরআন সার্বজনীন এবং সমস্ত কিছু কথা বলে। যে কথাগুলো বলেছেন আপনি, যে কথাটা আমি মূল কথা থেকে অন্যদিকে চলে যাচ্ছি, করোনা। করোনা আসলে মানুষ যে স্বার্থপর, মানুষ যে এখনো মানবিক হতে পারে না, এটা একটা প্রমাণ। তবে হ্যাঁ, এটা আমাদের হাদিস শরীফে আছে, যদি কেউ আক্রান্ত হয় তোমরা এখান থেকে বের হও না, যেখানে আক্রান্ত হবে সেখান থেকে যাবেও না, সেখান থেকে আসবেও না, আর সে অবস্থা সাবধান থাকবে। যার ফলে আমাদের হুজুররা আলেমেরা আজকে যে সামাজিক দূরত্ব, আগে আমরা জানতাম কাঁধে কাঁধে নামাজ পড়তে হয়, কিন্তু এখন আমরা 6 ফিট দূরে পড়ি, 3 ফিট দূরে পড়ি। এটা অপরাধ নয়। সমাজের প্রয়োজনে যে কোনো সময় মুফতিরা বিভিন্ন ফতুয়া জারি করবেন, আমরা সেটাকে মানবো, ফকিরা আমাদের নির্দেশ দিবেন। রাষ্ট্রবিজ্ঞানে আপনি যেটা কথা বলছেন, এই আনরেস্ট গুলো ঠিক হয়ে যাবে সমাজ যখন ঠিক হবে, সমাজের কাঠামো যখন পরিবর্তন হবে, রাজনীতিবিদদের চিন্তা চেতনার মধ্যে যখন পরিবর্তন হবে, তাদের সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে রাজনীতি। আমি আমার বাইরে বলেছিলাম যেমন বিএনপি করেন, সুনির্দিষ্ট একটা এজেন্ডা থাকতে হবে, দলের ম্যানিফেস্টো থাকতে হবে, আমরা এই করবো আগামী দিনে। যেমন আমাদের বিএনপি আমাদের দেশে অনেক বড় দল। রাজনীতি আমি যেভাবে নিই, আমি এগুলো পছন্দ করি না করি, প্রগতিশীল চিন্তা অন্য কথা, যে একটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। যেমন আমি চাই বিএনপির মতো বিরোধী দল থাকতে হবে, নাহলে তো আওয়ামী লীগ একক নেতৃত্বে চলে আসবে। কারণ একটা শক্তিশালী বিরোধী দল থেকে চাপ দিবে কে, সরকারকে প্রেসার ক্রিয়েট করবে কে, সব পথে চালাবে কে। কিন্তু এটার জন্য দরকার ওই রাজনৈতিক দলের একটা সুনির্দিষ্ট এজেন্ডা থাকে। দুর্ভাগ্য হলো বিএনপি আজকে 7 বছর 8 বছর ক্ষমতা নেই, নাকি আরো বেশি, 12 বছর মতো, সরি 12 বছর মতো, 13 বছর মতো। কিন্তু ওনাদের মধ্যে আমি কোনো একটা পরিবর্তনশীল সমাজের জন্য যে রূপরেখা তৈরি করা দরকার, এইরকম রূপরেখার কোনো ম্যানিফেস্টো, কোনো ইশতেহার আজও আমি বিএনপির মধ্যে পাই নাই। অন্যান্য দলগুলো বাদই দিলাম, কিছু দল আছে সাম্প্রদায়িক গোষ্ঠীগত চিন্তা, কোটারিগত চিন্তা, কিন্তু বিএনপি সবকিছুর উপর একটা গণতান্ত্রিক রাজনীতি করে, গণতান্ত্রিক দল, গণতন্ত্রের চর্যাপর্ষণে তারা চলে। তো তাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা চেতনার প্রসার করতে হবে। এর মানে এটা নয় যে একটা মানুষ জন্ম যেভাবে হোক তাকে বড় হইতে পারবে না, এটা কোনো কথা। তার পরিবর্তন হবে না, তার মানসিক পরিবর্তন করবে না, এটা না। আমি কথা বললাম, উনি বিভিন্ন সময় রাজনীতির সাথে জড়িত, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, অত্যন্ত চিন্তা চেতনা, প্রগতিশীল চিন্তা চেতনা মানুষ। ওনাদেরকে এগুলো বলতে হবে বিভিন্ন ফোরামে, ওনাদেরকে জানাতে হবে যে আমাদেরকে অবশ্যই ভালো কাজটা করতে হবে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে। এটা পরিবর্তন হয়ে যাবে। আজকে যে মানবিক যে ব্যাপারগুলো এগুলো বললাম, সমাজের সবকিছু সঠিক নির্ধারণ করে কিন্তু আমাদের রাষ্ট্র। রাষ্ট্র হলো সমাজের সকল উপরি কাঠামো এবং অবকাঠামো সকল পরিবর্তন মহানায়ক। রাষ্ট্র ধর্ম বলেন, দর্শন বলেন, সবকিছু অভিভাবক কিন্তু রাষ্ট্র। জি, ধন্যবাদ আপনাকে। আমার কথা এখন আমাদের আমার কথা কি বোঝা যায়? জি জি, হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে। আমি আরেকটু কথা বলি। তো যে কথা বলছিলাম, যদি যুব সমাজ বা ছাত্র সমাজ চিন্তা চেতনাশীল যারা মেধাবী, তারা যদি রাজনীতি না আসে এবং তারা প্রেশার তৈরি না করে, তাদেরকে অনেক বেশি সাহসী হতে হবে। যুদ্ধ কিন্তু 71 সালে ছাত্ররাই করেছে। কিছু গ্রামের কোনো বয়স্ক লোকরা যুদ্ধ করে না, যুদ্ধ করেছে ইয়াং তরুণরা। পৃথিবীর ওই যে হেলাল হাফিজের একটা কবিতা আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ। সুতরাং যুবকেরাই সমাজ পরিবর্তন করে। পৃথিবীর যত পরিবর্তন হয়েছে, পৃথিবীর যত বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছে হয়তো সমাজের মুরব্বীরা, কিন্তু ওই বিপ্লবের সিপাহ চালার ছিল তরুণ প্রজন্ম। আমি তরুণ প্রজন্ম অনুরোধ করবো, আসুন আমরা আলোর মিছিলে যাই, আমরা সৎ রাজনীতি চর্চা করি, আমরা সাহসী পদক্ষেপ নিই। আপনারা কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, ন্যায়ের পক্ষে কথা বলুন। রাজনীতি আপনারা বেশি করে সম্পৃক্ত হন, শুধু মিছিল করতে হবে সেটা নয়, আপনারা সাপোর্ট দিতে হবে, ভালো মানুষগুলোর সামনে নিয়ে আসেন। আপনাদের চিন্তা চেতনা যেন একটা সমৃদ্ধ দেশ আমরা করতে পারি। সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ জনাব করিম ভাই। আসলে আমি মাঝখানে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আসলে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়াতে আমার এখানের ওয়াইফাই কানেক্ট এবং ডাটা কানেক্ট, হঠাৎ করে আমার মোবাইলেও ডাটা কানেকশনটা পাচ্ছিলাম না, যে কারণে মাঝখানে কানেকশনে ফিরে আসতে আমার অনেকটুকু সময় পেরে গেছে। তার জন্য এই মুহূর্তে যারা দেখছেন এবং আপনারা যারা অতিথি আছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আমার কানেকশন ত্রুটিজনিত কারণে যেটা আশঙ্কা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়ে গেছে। মাঝখানে আপনাদের আলোচনা আমি থাকতে পারিনি। তো যাই হোক,
আমাদের ধন্যবাদ জানাচ্ছি জনাব বাপ্পি মজুমদার ইউনূসকে, উনি এতক্ষণ ছিলেন। আশা করছি উনি আমাদের এই আলোচনা পর্বটা খুব ভালোভাবে চালিয়ে নিয়েছেন। তো আমি জনাব এখন বাপ্পিকে অনুরোধ করব যে যে আলোচনার যে সূত্র ধরে বাকি টুকু চালানোর জন্য আমি ওনাদের সাথে আসতেছি। আলোচনার মাধ্যমে আমি আবারও আসবো ইনশাল্লাহ। জনাব বাপ্পি, আপনি যেখান থেকে শুরু জি করছিলেন সেখান থেকে আবার শুরু করুন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আহ, আমাদের কিছু কমেন্টস আসছেন, সেখান থেকে যদি কিছু প্রশ্ন আপনি আহ, দেখাতে পারেন দর্শকদের, তাহলে ভালো হয়। আমি জনাব অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়ার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের তরুণরা হচ্ছে স্বপ্ন দ্রষ্টা আমি মনে করি। আমি করিম ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, এই তরুণদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য এবং তাদেরকে স্বচ্ছ রাজনীতির গাইডলাইন দেওয়ার জন্য আমাদের মধ্যে যে এই প্রতিহিংসার যে মনোভাব, আমাদের মধ্যে যে ডিভাইডিংটা রয়েছে, সেটাকে কিভাবে বাদ দিয়ে একে অপরের সাথে সমন্বয় করে এই রাষ্ট্রটাকে নিজের মনে করে এই রাষ্ট্র সবার এই রাষ্ট্রটাকে তরুণেরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, একে অপরের সাথে কিভাবে ভ্রাতৃত্ববোধ এবং প্রীতি বজায় রেখে তাদের কর্মগুলো চালিয়ে যেতে পারে, এ বিষয়ের উপরে আপনি তরুণদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলুন। তরুণ সমাজ আমাদের জাতির মেরুদণ্ড। আজকে যিনি তরুণ, আগামী দিন উনি জাতির নেতৃত্বে আসবেন। এই তরুণ সমাজ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা দেখে হতাশ হয়ে হয়তোবা নিজেদের লক্ষ্যশ্রুতি হয়ে গেছে। তবে এখানে শেষ নয়। আমি তরুণ সমাজকে বলবো, আপনারা যারা ছোট বাইরে আছেন, আমাদেরকে এখনই শপথ নিতে হবে যে আমি সচ্ছল, আমার পরিবার সচ্ছল, আমার সমাজ সচ্ছল, আমার এলাকা সচ্ছল, আমার রাজনীতি সচ্ছল। আপনি যে রাজনীতি করেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, অন্যান্য দল করতে পারেন, কিন্তু আপনার দলকে আপনি ভালোবাসেন, আপনার আদর্শের কারণে বিশ্বাস করেন, তবে আপনি চেষ্টা করবেন আপনি সৎভাবে আপনার পলিটিক্সটাকে করার জন্য, আপনার রাজনীতি করার জন্য। আর এই রাজনীতিটা কি? রাজনীতি হলো জনগণের সেবা করার একটা মাধ্যম মাত্র। আপনি একটা পলিটিক্যাল পার্টির সাথে থেকে জনগণের সেবা করার যথেষ্ট সুযোগ আছে। সেখানে আপনার ডিফেন্স আছে, সেখানে আমার অর্গানাইজেশন আছে, সেখানে আমার সুযোগ আছে। আপনি ইচ্ছা করলে আপনার এই অর্গানাইজেশনের মাধ্যমে, আপনার পলিটিক্যাল পার্টির মাধ্যমে সমাজের উপকার করতে পারেন। আপনারা 10 জন মিলে, এখন দেখেন করোনার পরিস্থিতিটা বলুন। আপনি যদি বলেন এই যে আমাদের পাশের গ্রাম নিচুত্তপুর শুনছি নাকি একজন করোনা আক্রান্ত হয়েছে, আমার কিছু ছোট ভাই কমেন্ট করেন, নেগেটিভ কিছু কথাবার্তা বলেন। আমি চিন্তা করলাম যে আমাদের ছোট ভাইকে নিরুৎসাহিত করা যাবে না। আমি সাথে সাথে একটা কমেন্ট করলাম যে না, আমাদের এই ক্ষেত্রে যাইয়া এভাবে চিন্তা করলে হবে না। আমরা দেখতে হবে যে এই লোকটা কোন ফ্যামিলির, তাকে কিভাবে আমরা সহযোগিতা করতে হয়, আর কিভাবে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, কিভাবে আমরা নিজেরা আক্রান্ত থেকে বাঁচবো। আপনার যারা 10 জন আছেন এখানে, আপনাদের ছাত্রলীগের 10টা ছেলে আছেন নিশ্চিত গ্রামে, আপনারা 10 জনের সংগঠিত হন। যদি ছাত্র দলকে সম্পৃক্ত করতে পারে তাহলে ভালো। হ্যাঁ, এখানে এসে তাকে দূরত্ব থেকে সহযোগিতা করেন, তাকে সাহস দেন, তাকে বলেন যে ভাই এই রোগটা তো ওষুধ খেলে শেষ হয়ে যায়। এখানে 100 লোকের মধ্যে একজন লোক মারা যায়, তাও তার বয়স 60-এর ঊর্ধ্বে হলে, অথবা অ্যাক্সিডেন্টলি বিভিন্ন রোগ হলে। এই সমস্ত গুলো আপনারা নীতি নৈতিকতা শিখেন, করেন এবং উপকার করেন। আপনি নিরুৎসাহিত করবেন কেন? আপনি বলেন যে ভাই আমরা দেখছি বহু লোক আক্রান্ত হয়েছে, যেমন আমাদের নাগলকোটের কথা বলেন, আপনারা যে করোনার কথা বলছেন, এখানে আমাদের যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভকে সুযোগটা দিতেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদেরকে দিচ্ছেন, অথবা যৌথ সকল রাজনীতি দলকে নিয়ে কমিটি গঠন করতেন, আমার মনে হয় এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না। এখন যেভাবে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গাতে, আমাদের লোকাল লিডারশিপকে পাবলিক মানে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদেরকে জানে। কিন্তু অনেক সময় দেখা যায় অথরিটিকে, প্রশাসনকে মানুষ অ্যাভয়েড করে, তাদের কথা শুনতে চায় না। কিন্তু লোকাল লিডারশিপ বুঝাই শুনে এগুলো করতে পারে। এখন আমাদের একটা সময় আছে, আমাদের যেখানে যে আক্রান্ত হচ্ছে, যেখানে যে অবস্থা আছে, আমাদের এখন ইয়াং জেনারেশন যদি তাদের সেবা করেন, তাদের উপকার করেন, তাদেরকে খাদ্য সরবরাহ করেন, তাদেরকে খাদ্য দেওয়ার জন্য 10 জনের মিলে চাঁদা দিয়ে তাদের পরিবারের উপকার করেন, তাহলে এখানে একটা সামাজিক কাজ হলো। আপনি সামাজিক কাজকর্মের মধ্যে আপনি উপরে উঠেন, আপনার উপস্থানীয় নেতৃবৃন্দ দেখবে আপনার সমাজের গ্রহণযোগ্যতা কতটুকু সৃষ্টি হয়েছে। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় যেটা প্রয়োজন, আপনাকে লেখাপড়া করতে হবে।
আপনাকে একটা ভালো ছাত্র হতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে, আপনাকে ভবিষ্যতে রাষ্ট্রের কর্ণধার হতে হবে, আপনাকে অবশ্যই এই সমাজে কিছু দেওয়ার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি এখন এই রাজনীতির মতো একটা অবস্থার মধ্যে নিজেকে ডুবাই দেন, আপনার জীবনটা নষ্ট করেন, আপনি ভবিষ্যতের কথা চিন্তা না করেন, তাহলে হয়তো আপনি বড় জোরে একজন চেয়ারম্যান মেম্বার হবেন অথবা অন্য কিছু একটা হবেন, কিন্তু আপনি সর্বজন স্বীকৃত কোনো নেতা বা শ্রদ্ধাভাজন ব্যক্তি হতে পারবেন না। তাই তরুণ সমাজের নিকট আমার আবেদন হলো আপনাদেরকে অবশ্যই আপনার বলেন আপনাদেরকে অবশ্যই নীতি নৈতিকতা, জি ধন্যবাদ, লেখাপড়া অধ্যয়নের প্রতি আপনি অবশ্যই সেই মানসিকতা, আপনার সেই চিন্তা চেতনা আপনার সামনে আগে যাওয়ার জন্য যা দরকার সেটা সামনে রেখে, এবং সেখান থেকে আপনাকে উপরে উঠতে হবে। এবং আজকে রাজনীতি আপনি শিখেন, যেখানে যে অবস্থা আছেন এখান থেকে শিখেন, এটা একটা শিক্ষণীয় বিষয়। আপনি উপরে উঠতে হলে আপনাকে অনেক বেশি লেখাপড়া করতে হবে, অনেক উপরে শিক্ষিত হতে হবে, আপনি আপনার পরিবারকে শিক্ষিত করতে হবে, আপনি নীতি নৈতিকতা তাদেরকে শিখাইতে হবে, কাউকে সালাম দিতে আপনাকে শিখাইতে হবে। আপনি যদি মনে করেন যে একজন মুচি যিনি জুতা সেলাই করে, আপনি জুতাটা আগায় দিলেন না, আপনি জুতা আগে দিবেন না, আপনি জুতাটা খুলি তার হাতে দিবেন। আপনার এখানে নৈতিকতাটা আপনার ছোট ভাই কিংবা আপনার সন্তান শিখতে পারবে। আপনারা এভাবে আপনি রাস্তা দিয়ে যাবেন, একজনকে সালাম দিবেন, আপনার বড়রা যখন আসবে চেয়ার থেকে উঠে যাবেন, ওনাদেরকে বসতে দিবেন, যে আপনি বসেন চেয়ারে, আপনি সিনিয়র, এখান থেকে শিখতে পারবে। জি আজকে ধন্যবাদ সিনিয়রদেরকেও জায়গা দিতে চায় জনাব না। হামিদুল হক সাহেব। জি জনাব হামিদুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে খুব ভালো করে আপনার বিষয়টা তুলে দিচ্ছেন। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের আসলে মাঝখানে আমার জি একটু বলেন ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আসলে আমি আমাদের আলোচনার যে ধারাবাহিকতাটা সেটা অনেকটা একটু বিঘ্ন মানে ব্যাঘাত ঘটছে। তো যাই হোক, আমরা যেহেতু কমেন্ট পর্বে ছিলাম, আমার কাছে এখন আরেকটি করিম ভাইয়ের কাছে একটি কমেন্ট আসছে, আমি একটু সামনে নিয়ে আসতেছি। করিম ভাইয়ের কাছে জনাব A.R. ভূঁইয়া সুমন, করিম ভাই একটু দেখতে পারেন যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করিম ভাইয়ের কাছে প্রশ্ন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের উপায় কি, এবং আমরা যারা করিম ভাইদের দেখে রাজনীতি শিখেছি আমাদের জন্য ভবিষ্যৎ আশার বাণী কি, আমরা কি আমাদের সোনালী অতীত ফিরে পাবো? আমি করিম ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটা সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। আমরা আরো অনেকগুলো কমেন্ট আছে, আসলে চেষ্টা করবো আমরা এগুলো তুলে ধরার জন্য। জনাব করিম ভাই। সুমন সুন্দর বলেছে, সুমন ছাত্র রাজনীতি করেছে। আমি রবীন্দ্রনাথের একটা কথা বলি, রবীন্দ্রনাথ তার একটা কবিতার একটা লাইনে বলেছেন, ওরে নবীন ওরে আমার কাছা, আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা। এখানে এই কথাটাই করতে হবে, ওদেরকে জেগে উঠতে হবে, একটা সাহসিক প্রতীকের মতো জেগে উঠতে হবে। আমাদের সমাজ কাঠামো ভাঙার জন্য সুমনের মতো লোকেরা, আমাদের প্রজন্মের যে নতুন জেনারেশন, যে ছাত্র যুবকেরা, ওরা প্রতিবাদের ঝড় বয়ে দিতে হবে। তাহলে এখান থেকে নতুন নেতৃত্ব আসবে, সৎ নেতৃত্বগুলো প্রতিশীল হবে। আমি কিন্তু একটা জায়গায় সবসময় বলি, আমি রাজনীতি সমাজনীতি দর্শন উপরে যতটুকু পারি আমি তার ছাত্র, আমি লেখাপড়া করার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। আমি মনে করি সকলের, আমি যে বারবার বলি, সমাজের সবকিছু পরিবর্তনের জন্য মূল জিনিস হলো রাষ্ট্র কাঠামো। রাষ্ট্র কাঠামোকে, রাজনীতি সংস্কৃতিকে যদি পরিবর্তন না করা যায়, আমরা মানুষকে যদি সভ্য না করতে পারি, মানুষের চিন্তায় চেতনায় মননশীলতায় যদি দেশ প্রেম জাগ্রত করতে না পারি, যুব সমাজকে যদি এক সঠিক তরুণ মানে সাহসী যুবক তৈরি করতে না পারি, রবীন্দ্রনাথ নজরুল যেভাবে বলেছেন, উষার দুয়ার হানিয়াঘাত, আমরা আনিব রাঙ্গা পবন, আমরা টুটাপতি বীর রাত, বাধার বিন্ধ্যাচল। এই বাধার বিন্ধ্যাচল অতিক্রম করার জন্য সে নৌজওয়ান হতে হবে, নতুন নবীন প্রজন্মকে, ওদের কথা বলতে হবে, সকল জায়গায় সকল ক্ষেত্রে সকল মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে। রাজনৈতিক যোগাযোগ শুধু দূর থেকে যদি বলেন যে এর পরিবর্তন করে দেবে, নন্দলালের মতো হবে না, মাঠে কাজ করতে হবে। কিছু কিছু ভাই যেটা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি আমরা বলবো না সবাই করতে হবে, যুদ্ধের প্রয়োজনে কখনো মানুষকে যুদ্ধে যেতে হয়। কারণ একটা রাষ্ট্র কাঠামো যদি ভেঙে পড়ে, তার উপরে নেতৃত্বরা যদি ভেঙে পড়ে, তাদের যদি সৎ সাহস না থাকে, দেশ প্রেম না থাকে, তাহলে কিন্তু একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এবং এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র নবীরা, একমাত্র তরুণ প্রজন্মের জওয়ানরা। আমি ওদেরকে অনুরোধ করব, তোমরা লেখাপড়া শিখো, দেশ প্রেমিক হও। শুধুমাত্র ক্ষমতার লোভে, টাকার লোভে পাগল হয়ে যাওয়ার দরকার না। কারণ মরে গেলে এই যে বিশাল টাকা, আজকে আমি শুধু আমাদের আসসালাম গ্রুপের কথাই বলি, দুটা ভাই মারা গেছে, হাজার হাজার কোটি টাকা মালিক, লক্ষাধিক কোটি টাকা মালিক আমাদের আসসালাম গ্রুপ, সোনার শিল্প প্রতিষ্ঠান, ওনাদের 13-14টা আর্থিক প্রতিষ্ঠানের মালিক, ইন্ডাস্ট্রি বাদ দিলাম। শুধু আমাদের এই যে মারা গেল,
10টা টাকা কবরে কেউ দেয় নাই। টাকা আমাদের দরকার, জীবনের প্রয়োজন। শুধু টাকার পিছনে যেন উগ্রহের আমরা না করি, টাকার জন্য আমাদের নীতি নৈতিকতা যেন আমরা বিক্রি না করে ফেলি, আমরা টাকার কাছে যেন নিজের মাথা নত না করি। শুধু টাকার জন্য আমাদের যে লেজুর ভিত্তি রাজনীতি, তেল মালিশের রাজনীতি যদি মোহ না হয়ে যায়, কারণ যুব সমাজকে একটু সৎ না হলে আমরা হয়তো বা পারিবারিক টাকা আরেকটা প্রশ্ন আপনার সাথে সংযোগ নিচ্ছি জনাব এম এ করিম বন্ধুদের সাথে, আর এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আমি একটু দ্রুত অ্যাড করে নিচ্ছি। যেন আমরা রুবেল লিখেছেন, সদ্য প্রিয় নেতা করিম ভাই সহ সবাইকে আসসালামু আলাইকুম। করিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, রাজনীতিবিদরা রাজনীতি মানুষের জন্য করে, দেশের জন্য করে। প্রশ্নটা হচ্ছে, বর্তমানে কি প্রতিহিংসা রাজনীতি চলছে নাকি প্রতিযোগিতার রাজনীতি চলছে? আমি মনে করি প্রতিযোগিতার রাজনীতি। আপনার মন্তব্য আশা করি। তো আমি এই মন্তব্যটা আসলে আমি শুধু করিম ভাই জনাব এম এ করিম মজুমদারের কাছ থেকে নয়, আমি জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছেও একই প্রশ্ন নিয়ে আসবো যে বর্তমানে আসলে কোন রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি নাকি প্রতিহিংসার রাজনীতি? এই বিষয়টা নিয়ে আমি জনাব হামিদুল সাহেবের কাছে আগে একটু করিম মজুমদার সাহেবের আমি মন্তব্যটা শুনে নিই, একটু সংক্ষেপে বলবেন, আমাদের সময় একটা লম্বা হয়ে গেছে। হিংসার জন্য আমি একটু আগে বলেছিলাম, আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে 75-এর পরবর্তী ঘটনা প্রবাহ, দীর্ঘ সময় রাজনীতিবিদদের হত্যাকাণ্ড, বিভিন্ন কারণে হিংসা কিন্তু হিংসার জন্ম দেয়। এটা ঠিক, প্রতিযোগিতার রাজনীতি থেকে প্রতিহিংসা রাজনীতি একটু বেশি আমাদের সামনে চলে আসতেছে। রাজনীতির উপর প্রতিযোগিতা বলো, রাজনীতি বা আদর্শ কেন্দ্রিক, এটা আমি অস্বীকার করবো না। রাজনীতি প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতা নাই এই কথা বলবো না, তবে প্রতিহিংসাটা সামনে চলে আসতেছে বেশি। এই প্রতিহিংসা থেকে আমরা বেরোতে হবে, বেরোনোর জন্য আমাদের সবাই কাজ করতে হবে, এটা হলো আমার মূল কথা। জি ধন্যবাদ। আমি জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব, একই বিষয় আপনার কাছে, যে বর্তমান রাজনীতিটা কি প্রতিহিংসা চলছে না প্রতিযোগিতা চলছে, একটু সংক্ষেপে বলবেন প্লিজ। প্রতিযোগিতা চলতেছে প্রত্যেক দলের ইন্টারনালি, আর প্রতিহিংসা চলতেছে ওভারঅল। ইন্টারনালি প্রতিযোগিতা আছে, সেখানেও আবার প্রতিহিংসা আছে। আপনি দেখেন প্রত্যেকটা দলের ভিতরে আন্ডারগ্রাউন্ডলি একটা প্রতিহিংসার রাজনীতি কাজ করতেছে। কে কারে টাক্কা দিয়া উপরে উঠবে, কে কাকে ল্যাং মারবে, কে কত বড় ধনী হবে, কাকে অ্যাভয়েড করে ক্ষমতার মস্তদে কে কত আগে চলবে যাবে, এই একটা প্রতিহিংসা যেমন চলে, পাশাপাশি ভাবে প্রতিপক্ষের প্রতি যে হিংসা বিদ্বেষ, এটা তো আপনারা নিজেরাও অহরহ দেখতেছেন। এখানে প্রতিপক্ষ রাজনৈতিক দল, প্রতিপক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলি কোথাও হচ্ছে না। এটা একদলীয় একটা ব্যবস্থা, যেখানে অন্যরা রাজনীতি করার কোনো সুযোগ নাই। যদিও আমি রাজনীতি দিকে যাচ্ছি না, তবুও কথা প্রসঙ্গে আসতেছে। এখানে রাজনীতি যদি প্রতিযোগিতাই হতো, তাহলে অবশ্যই করিম ভাই একটা মঞ্চে বক্তৃতা দিতেন মান্দ্রা বাজারের দক্ষিণ এলাকায়, আমি দিতাম উত্তর এলাকায়, আমরা দুইজনে বক্তৃতা দিতাম, জনগণ শুনতো যে আসলে ওনারা কে কি বলতেছে, আমরা কার কথাটাকে গুরুত্ব দিব, কাকে আমরা আগামী নির্বাচিত করব, কাকে প্রতিনিধি করব, এগুলি এখন নাই। এখন যদি করিম ভাই কোথাও সভা করতে যায়, আমি যে এটাকে বাধা দিব, আমি বলবো যে করিম সাহেবের কোনো সভা নাই, আমার সভা হইতে হবে। এখন ওই যে প্রতিযোগিতা, প্রতিযোগিতা বলতে একটাই আছে, প্রতিহিংসার প্রতিযোগিতা এখন এলোমেলো হয়ে গেছে। এখন আগের সে প্রতিযোগিতা নাই, এখন প্রতিহিংসায় যে টিকে থাকতে পারবে উনি রাজনীতি করবে। আমি একটু আপনার সাথে অ্যাড করে দিই, আসলে আমাদের বাংলাদেশে যতজন, জি বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে, তো আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই আমরা একটা জিনিস কমেন্ট বা তাদের মন্তব্যগুলো দেখতে পাই, যে তারা আসলে যতটুকু দেশের জন্য রাজনীতি করে তার চেয়ে শতগুণ বেশি রাজনীতি করে তারা আত্মকেন্দ্রিক, নিজেদের কেন্দ্রিক, হয়তো হয় দল কেন্দ্রিক নতুবা ব্যক্তি কেন্দ্রিক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যে কিছু মানে সাধারণ ছাত্র সমাজ আর তরুণ সমাজের একটা চিন্তা ভাবনা, কিন্তু এরই মাঝেও কিন্তু আমাদের দেশ এগিয়ে চলছে, এবং আমাদের যে মানে দেশের কিছু কিছু ভালো নেতৃত্ব আছে এবং দায়িত্বশীল যারা আছে, ভালো দায়িত্বশীল আছে বিধায় আমাদের দেশ আজকে এই অবস্থায় আসছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অবস্থান নিয়ে আসছে। তো আমি জনাব করিম ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির রাজনৈতিক যে কথাগুলো, সমস্যাগুলো বারবার জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব তুলে আনতেছেন, যে এগুলো থেকে পরিত্রাণ করার কি কোনো মানে সহজ উপায় আছে কিনা? এটা কি শুধু আমাদের নৈতিক পরিবর্তন আনলেই হবে, নাকি আরো কোনো অন্য কোনো বিষয় বা রাষ্ট্রীয় কোনো পরিবর্তনের বিষয় আছে? আপনি কি একটু বলবেন? যে আসলে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে স্বচ্ছ থাকি, তাহলে অবশ্যই রাজনীতি, সামাজিকতায়, নৈতিকতায় সব ক্ষেত্রে স্বচ্ছ থাকা সম্ভব। আপনি কি মনে করেন জনাব এম এ করিম মজুমদার?
শুনুন, কিছুদিন আগে একটা স্লোগান ছিল, বদলে যাও বদলে দাও। নিজে বদলে যাও, সমাজকে বদলে দাও, তার আলোকিত সমাজ হবে। প্রথমে স্লোগানটা শুরু হয়েছিল আমাদের 90 দশক থেকে, কিন্তু আমরা বদলে যাওয়ার রাজনীতিটা করি নাই। এর কারণটা কি জানেন? আমি চেয়ারম্যান ছিলাম, একটু আগে বলেছেন চোদ্দা ইউনিয়নের, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। জনগণ অনেক কষ্ট করে আমাকে ভোট দিয়েছে। যখন সে কর্মীরা দেখে আমি ভোট পাওয়ার পরে দরবারের টাকা, ঘুষের টাকা, টেন্ডার, থানার দালালি, চাঁদাবাজি, কন্ট্রাক্টারি সব করে টাকা ইনকাম করতেছে, তখন স্বাভাবিকভাবে হামিদ ভাই একটু আগে বলেছেন নেতার থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তখন সে দেখে যে আমার নেতাই তো লুটেরা, তাহলে আমি এত কষ্ট করবো কেন, আমাকে তো খাওয়া দরকার। এটা ভাইরাসের মতো, অপরাধটা কিন্তু একটা ভাইরাসের মতো, একজন থেকে আরেকজনে ছড়াই পড়ে, একজনের দেখা থেকে আরেকজন থেকে যায়। এটা একটা জ্যামিতিক হারে বাড়ে, আমাদের ম্যালথাসের থিওরির মতো জ্যামিতিক হারে বাড়তে থাকে অপরাধটা। অপরাধ প্রবণতাটা, যে কথাটা আমি বারবার বলি, আপনি যেটা বলেছেন যে এটার জন্য দায়ী আমরা, আমরা যারা রাজনীতি করি, সমাজনীতি করি, আমাদেরকে অনেক বেশি স্বচ্ছ হতে, প্রথম পরিবর্তনটা হতে হবে আমাদেরকে। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। আজকে যদি পার্লামেন্টে আমাদের সমস্ত নেতারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় 300 এমপি যে রাষ্ট্র এইভাবে চলবে, আমি বিশ্বাস করি 72 ঘন্টার মধ্যে দেখবেন আপনি সমাজের, ওই যে আমরা বলি ঘুষ খায় আমাদের আমলারা, ইঞ্জিনিয়াররা, কন্ট্রাক্টররা চুরি করে, আমাদের দলীয় লোকেরা ডাকাতি করে, থানার দালালি করে, থানায় ঘুষ দেয়, সব বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ করার জন্য দরকার কি? শুধু একটা রাজনৈতিক কাঠামো পরিবর্তন করতে শুধু রাজনীতিবিদরাও সম্ভব না, তার জন্য জনগণের বিরাট সম্পৃক্ততা দরকার, জনগণের প্রেশার দরকার। কারণ জনগণ যদি এটার সাথে সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু করা সম্ভব না। এখন আমাদেরকে, আমি এটাই বারবার বলি, সমাজের উপরি কাঠামোটা ঠিক না হলে কখনো নিচের কাঠামোটা ঠিক করা যায় না। কারণ উপরি কাঠামো সমাজকে পরিচালিত করে, তাদের চিন্তা চেতনা, তার দর্শনই আমাদের মধ্যে পরিচালিত হয়, মননশীলতা আমাদের চিন্তা চেতনা কাজ করে। এটা কারণ হচ্ছে একটাই কথা বললাম, যখন দেখে যে আমার নেতা তো ছিল না বাড়ি রাস্তা, এখন দেখি পার্ডো জিপ চালাক, 1000 কোটি টাকা মালিক, তা আমি কেন বসে থাকবো? এই অসম প্রতিযোগিতা, এই অন্যায় প্রতিযোগিতা, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আমাদের একটা অসাম্য আছে, একটা লোভ, একটা মারাত্মক লোভ আমাদের মধ্যে কাজ করে। এই লোভের প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। এর মধ্যেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এতে সন্দেহ নাই যে উনি নির্বিজাল ভাবে, নির্দ্বিধা, নিঃস্বার্থ ভাবে বারবার চেষ্টা করতেছেন, কাজ করতেছেন। আমি বিশ্বাস করবো ওনার হাত ধরে এই সমাজ পরিবর্তন হবে। আজকে হয়তো কিছু দেখতেছেন আপনার, কিছু সমস্যা আমাদের ভোট, রাজনীতি, সমাজনীতি, আমি বিশ্বাস করি যে এটা আগামী 5 বছরের মধ্যে আমার কেমন যেন মনে হয় এটা একটা মারাত্মক পরিবর্তন আসবে। এই পরিবর্তনে সমাজের সর্বস্তরের মানুষ উপকার পাবে। জি, ধন্যবাদ জনাব এম এ করিম মজুমদার। আমি একই বিষয় নিয়ে আবার জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছে আসতে চাচ্ছি, যে আপনার কি মন্তব্য এই বিষয়টা নিয়ে? আমার চিন্তা থেকে আমি বলতেছি যে রাষ্ট্রীয়ভাবে, সম্মিলিতভাবে, দলমত নির্বিশেষে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য বর্তমান যে মূল্যবোধের অবক্ষয়, চাঁদাবাজি, রাহাজানি, ওই চুরি ডাকাতি, যৌন অপরাধ, যত কিছু আসুক, আমরা যদি যৌথ সিদ্ধান্ত নিতে পারি তাহলে ইনশাল্লাহ এই যৌথ সিদ্ধান্তটাকে এক্সিকিউট করার জন্য, বাস্তবায়িত করার জন্য যদি আমরা গ্রাস লেভেলে ব্যবস্থা গ্রহণ করতে পারি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের পরিবর্তন হবে। আর যদি আমরা বিচ্ছিন্নভাবে দলীয় চিন্তা চেতনা থেকে দলীয় ভাবে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমাদের এই ব্যবস্থার পরিবর্তন হইতে আমার মনে হয় 5 বছরও সম্ভব হবে না, আরো অনেক সময় লেগে যেতে পারে। তবে আল্লাহর রহমত থেকে অল্প সময়ের মধ্যে পরিবর্তন হতে পারে। যেমন করুণায় প্রত্যেকের মুখে কিছু না কিছু একটা দেয়াইতে বাধ্য করছে, কিছু না কিছু দিতে বাধ্য করছে করুণায়, এরকম অবস্থাও হয়তো আল্লাহর রহমত থেকে হয়ে যেতে পারে। এই জন্য বলতেছি রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দলমত নির্বিশেষে, আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, আপনি অন্যান্য সংগঠন করুন, কিন্তু আপনাকে একটা মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্রীয়ভাবে। আর নাইলে আমরা সবার বিরুদ্ধে সবাই মিথ্যাচার করব, মিথ্যা কথা বলবো, অনৈতিক কথা বলবো, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমাদের এই মিথ্যাচারের কারণে আজকে সমাজ ব্যবস্থার পতন ঘটছে। আমরা শুধু মিথ্যাচারের মধ্যে আছি, এখনো আছি, এখনো আমরা মিথ্যাচারের প্রতিযোগিতায় আছি। আমরা আমাদের সত্য কথা বলি না, সত্য কথার কাছেও নাই, এবং সত্য কথাকে অ্যাভয়েড করে
এবং মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো 20টা মিথ্যা কথা বলে আমরা এই অবস্থার মধ্যে আছি। এখন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারি, আমার মনে হয় আমাদের সমাজ ব্যবস্থার, আমি আশা করি, আমি আশাবাদী যে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জনাব ডক্টর হামিদুল্লাহ সাহেবকে। আমি আপনার কাছে পরবর্তী যে বিষয়টা নিয়ে আসবো, যেটা হচ্ছে যে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে দীর্ঘদিন যাবত, যে রাষ্ট্রীয় যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যে জিনিসটির প্রয়োজন, অবশ্যই একটি বিরোধী মত বা বিরোধী দলীয় অংশগ্রহণ প্রয়োজন। তো বর্তমানে সংসদে বিএনপি বিরোধী দলের নেই, কিন্তু রাজনীতিতে কিন্তু বিরোধিতা আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে যারা আছে তারাও কিন্তু বিএনপি রাজনীতিকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। কেননা যে দেখা যাচ্ছে যে বক্তব্য পাল্টা বক্তব্য অলরেডি আসতেছে বা কাউন্টার করতেছে। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের বাইরে, সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা দেশের বিষয়ে সত্যিকার অর্থে কোনো ভূমিকা রাখতে পারতেছে কি না, এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসবো। তার আগে আমি এম এ করিম মজুমদারের কাছে চলে যাচ্ছি যে একটি প্রশ্ন নিয়ে। জনাব ওমর ফারুক অফি লিখছে, সরি, একটা বিষয় হচ্ছে যে ধর্মীয় রাজনীতি কতটুকু গুরুত্বপূর্ণ, এরকম একটা প্রশ্ন নিয়ে আসছিলেন। এটা মনে একটু নিচে চলে গেছে, আমি নিয়ে আসতেছি, আশা করতেছি। জনাব করিম ভাইয়ের কাছে প্রশ্নটা ছিল ওনার, জনাব ওমর ফারুক অফির, যে আসলে রাজনীতিতে ধর্মীয় প্রভাবটা কতটুকু যৌক্তিক, এরকম ছিল মনে হয় প্রশ্নটা। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হ্যাঁ চলে আসছে, যে একজন মানুষের জীবনে ধর্মীয় রাজনীতি কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। জি, জনাব এম এ করিম মজুমদার এই প্রশ্নটা দিবেন, পরবর্তীতে আমি জনাব অ্যাডভোকেট হামিদ সাহেবের কাছে আসবো। জি, করিম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব এম এ করিম মজুমদার প্লিজ। আমাদের কি কানেকশনে কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, জনাব বাপ্পি এবং অ্যাডভোকেট হামিদুল্লাহ সাহেব? শোনা যাচ্ছে, হ্যাঁ, আমি শুনতেছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা করিম ভাইয়ের সাথে, করিম ভাই সাউন্ডটা পাচ্ছি না। করিম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, আমরা দেখি করিম ভাই সাউন্ডটা, আমি একটু বাপিকে অনুরোধ করবো করিম ভাইয়ের সাথে সাউন্ডটা আপনি ইন্টারনালি আমাদের মেসেজ দিয়ে সাউন্ডটা ঠিক করে নেওয়ার জন্য। তো আমি সরাসরি চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট হামিদুল্লাহ ভূঁইয়ার সাহেবের কাছ থেকে, যে শুধু বর্তমান ক্ষমতায় আছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সত্যিকার অর্থে কতটুকু মানে দেশ গঠনে যৌক্তিক সমালোচনা দিয়ে কিংবা যৌক্তিক কর্ম দিয়ে কতটুকু ভূমিকা রাখতে পারছে, এই বিষয়টা একটু যাই হোক, এই বিষয়টা একটু আপনি বলবেন। সরি, আমার মনে হচ্ছে আমরা করিম ভাইকে পেয়ে গেছি। করিম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? করিম ভাই কি শুনতে পাচ্ছেন? করিম ভাই, জনাব জনাব এম এ করিম মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা এই ফাঁকে কথা শুনে নিচ্ছি। জনাব অ্যাডভোকেট হামিদুল্লাহ সাহেব, আপনি শুরু করুন প্লিজ। জি, জনাব অ্যাডভোকেট হামিদুল্লাহ সাহেব। জি বলেন। হ্যাঁ, আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম, যে বর্তমান সরকারে আছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতার বাইরে আছে, তারা রাজনীতির মাধ্যমে কতটুকু যৌক্তিকভাবে দেশের জন্য রাজনৈতিক ভূমিকা রাখতে পারছে, এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে বলবেন। আমাদের প্রায় আলোচনা 1 ঘন্টা বেশি অনেকটা হয়ে গেছে, আমরা একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাইবো। আসলে রাজনীতি করার সুযোগ নাই। বিএনপি হয়তো বড় দল হিসেবে রাজনীতি মাঠে আছে, তাহলে লুকায় লুকায় রাজনীতি করে, ফ্রন্টে এসে রাজনীতি করার সুযোগ নাই। আর অন্যান্য দলগুলো তো রাজনীতি করতে মাঠে আসতে সাহস পায় না। কতগুলো ইসলামী দল কিছু কথা বলে, পরে আর কথা বলার সুযোগ তাদেরকে দেওয়া হয় না, যেহেতু তাদের অপিনিয়ন গুলো ধরার জন্য, উঠাই ধরার জন্য যে সুযোগ, যে মাঠ, কথা বলার যে অধিকার, সে সুযোগটুকু না থাকাতে অনেকে অনেক কথাগুলো বলতে পারে না।
কথাগুলি বলতে পারলে বোঝা যেত যে তারা কি চায়। কিন্তু তারাও চাইতেছে যে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হোক, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হোক, সৎ রাজনীতির সৃষ্টি হোক, ধর্মীয় শাসন ব্যবস্থা যদিও তারা চায়। কিন্তু আমি একটা বিষয়ে উদার রাজনীতিতে আমি বিশ্বাস করি, ধর্ম নীতি নৈতিকতা শিখায়, এটা সত্য। কিন্তু এটার অর্থ এই নয় যে আমি গোলামী রাজনীতি করব। গোলামী রাজনীতি আমরা বিশ্বাস করি না, নীতি নৈতিকতা রাজনীতিতে আমি বিশ্বাস করি। এই কারণে উদারপন্থী যারা, তাদের বক্তব্য, তাদের কথা, তাদের আদর্শের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু রাজনীতি করার সুযোগ পেলে, আপনার মত প্রকাশের সুযোগ পেলে, তখনই প্রত্যেকের কথা বলার সুযোগ পাবে। যদি আপনি মিটিং করার সুযোগ না পান, মিছিল করার সুযোগ না পান, আপনার অপিনিয়ন পাস করার সুযোগ না পান, আপনি যদি নেগেটিভ কথা সরকারের বিরুদ্ধে বলেন, যদি বিপদে পড়েন, আইসি অ্যাক্টে পড়েন, তাহলে মহা বিপদ হয়ে যায়। এই জন্য অনেকে রাজনীতির ইচ্ছা থাকলেও অনেক দলগুলো রাজনীতি থেকে নিজেকে ক্ষান্ত রাখছেন, তারা রাজনীতিতে নিজের অপিনিয়ন পাস করতে পারতেছেন না। এই কারণে আমরা মনে করি যে রাজনীতি সবাইকে মুক্ত করে দিন, সবাই রাজনীতি করুক, সবাই তাদের মনোভাব প্রকাশ করুক, এখান থেকে আসুক সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য কারা কি করতে চায়, কি রাজনীতি করতে চায়, সরকারের সমালোচনা করার সুযোগ দেন। এই সুযোগ না থাকাতেই আজকে ওই অন্যান্য দলগুলো রাজনীতি করতে পারতেছে না। জাতীয় পার্টি তো আপনি জানেন, সরকারের সেকেন্ড একটা বলে সেকেন্ড গ্রুপ বলুন, আর ফাতানু সংগঠন বলুন, ওনারা এই রাজনীতিতে আছে। আর অন্যান্য বাম সংগঠনগুলোর সুযোগ সুবিধার জন্য সরকার সাথে হাতাত করে রাজনীতি করতেছে। আর বিরোধী দল যারা আছে তাদের মধ্যে বিএনপি ছাড়া অন্য দলগুলি কথা বলার কোনো সাহস আর নাই, তাদেরকে কর্নার করে দিয়েছেন সরকার। আমি একটু কষ্ট করি, কথা বলতে পারতেছে না। যাই হোক, আপনার অভিযোগটাকে আমি হয়তো খণ্ডন করার আমার এতটা ইয়ে নাই। তো আমি শুধু আপনাকে একটু জিজ্ঞেস করব যে আপনি কি মনে করেন যে সরকারের বাইরে থেকে বা সরকার বিরোধী রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে মনে করেন আমাদের দেশটা রাজনীতির বাইরে উন্নয়ন এবং অগ্রগামিতার সঠিক পথে এগুচ্ছে? আমাদের দেশে যে উন্নয়নটা হচ্ছে, ঠিক আছে, উন্নয়ন হচ্ছে না কেন? আজকে সরকার দীর্ঘ প্রায় 12 বছর ক্ষমতায়, এই ক্ষমতা থাকাকালীন আপনি লক্ষ্য করেন ব্যাংকে ও সঞ্চয়পত্রে যত টাকা পয়সা আছে ওনারা সবগুলি নিয়ে উন্নয়ন কাজ লাগাচ্ছেন। আচ্ছা, লাগাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। উন্নয়নের আমার মনে হয় 30% যাদেরকে দিয়ে উন্নয়ন করান, ওনাদের লোকেরা বাধ্য করে নিয়ে যেতেছেন, ওনারা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছেন। আর পাশাপাশি উন্নয়নের নামের এই টাকাগুলি লুটপাট হয়ে যাচ্ছে। তো দেশের উন্নয়ন হচ্ছে, পাশাপাশি লুটপাটও কোটি কোটি শত কোটি টাকা হচ্ছে। এগুলি তো হচ্ছে, এগুলো হতো না যদি বিরোধী দলকে সুযোগ দেওয়া হতো এবং মানুষের কথা বলার অধিকার থাকতো, তাহলে এগুলি হতো না। আজকে আপনি দেখেন, আপনি একজন সাংবাদিক, আপনি যখন আপনার কথা বলার সুযোগ না থাকে, আপনি যদি কথা বলেন, যদি আপনি আইসিটি অ্যাক্টে পড়েন, আপনি সাবধানতার সাথে সাংবাদিকতা করবেন। আমি আমার বক্তব্য রাখছি আপনাদের এখানে, আমার কথাগুলোর মধ্যে যদি সরকার বিরোধী কথা হয় তাইলে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই কারণে অনেকে কথা বলা বন্ধ করে দিচ্ছে, প্রতিবাদের ভাষা নেই, অনেকে কথা বলে না, অনেকে এই অপরাধগুলি দেখতেছে কিন্তু কিছু করতে পারতেছে না। আজকে বড় বড় অপরাধীরা ধরতেছে, প্রধানমন্ত্রী না বললে কোনো অপরাধী ধরা পড়ে না। প্রধানমন্ত্রী যতক্ষণ বলে তখন বড় অপরাধী ধরা পড়ে, প্রধানমন্ত্রী নীরব, অপরাধীরা ফার হয়ে যায়। আপনি দেখেন, এই যে কিছুদিন আগে কেশিনুর ঘটনায় আমরা তো মনে করলাম অনেককে ধরবে, অনেকের নাম বলা হয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল থেমে গেল। যুবলীগ উনি সভাপতি, উনি ধমকাইলেন র্যাবকে, অন্যান্য বাহিনীকে, ওনাকে ধরার মতো অবস্থা সৃষ্টি হয় নাই। না, কোটি কোটি টাকা নিয়ে গেলেন। অলরেডি একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অলরেডি, সাংগঠনিক ভাবে এবং বিভিন্ন ভাবে আমরা শাস্তিমূলক করেছে। আমরা একটু আচ্ছা, ওটা আপনি দেখছেন সাংগঠনিক, আমি করি মজুমদার কাছ থেকে যাই হোক, তবু আমি মনে করি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিছু কাজ হচ্ছে, আর অন্যরা নীরবে এটা দেখছেন এবং সুবিধা নিচ্ছেন। ওনারা সুবিধা নিয়ে ওনারাও যদি এভাবে কঠিন হন মাননীয় প্রধানমন্ত্রীর মতো, তাহলে আমাদের দেশে আমার মনে অপরাধ প্রবণতা অন্তত 60% কমিছে, 60-70% কমে যেত। ওনারা কিন্তু সোচ্চার হচ্ছেন না। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব, আপনার মন্তব্য, আপনি অনেক সুন্দরভাবে আপনার যে অবস্থানটুকু পরিষ্কার করেছেন। আমি জনাব করিম মজুমদার সাহেবের কাছে আসবো, যে এতক্ষণ ধরে আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটুকু শুনছিলেন। পাশাপাশি একজনের একটা প্রশ্ন করেছিল
যে ব্যক্তিরা রাজনীতি জীবনে ধর্মীয় কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে খুব বেশি না। আমি যে জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব যে কথাগুলো বলছিলেন যে আসলে এটার সাথে তাল মিলিয়ে আপনি কি বলতে চাচ্ছেন, যে এটার আসলে বাস্তবতা কতটুকু, বা এটার সাথে আপনি একমত কিনা, আপনার বা ওই সত্যতা তুলে ধরবেন। রাজনীতি এবং ধর্ম যে কথাটা উঠেছে, একটা প্রশ্ন করছেন, ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে খুব দরকার, রাষ্ট্র ভিন্ন জিনিস। ধর্ম যার রাষ্ট্র, ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু সবার। আপনি জানেন রাষ্ট্র একটা সেকুলার প্রতিষ্ঠান। রাষ্ট্র যদি সেকুলার না হয়, ইসলামে কিন্তু নারী নেতৃত্ব হারাম, ভোট পাতো হারাম। আমাদের জামাত ইসলামে যে 5 জন পার্লামেন্ট মহিলা এমপি দিলেন, ইসলামের কোথায় আছে ওনারা দেখাতে পারবেন না। মহিলা শাখা যে ছাত্র রাজনীতি করেন, এটা ইসলামের কোথাও মহিলা রাজনীতিকতা নাই, কোরআন সুন্নাতে নাই। এটা আমি ভিন্ন প্রেক্ষাপটে নিয়ে আলাদা আলাপ করতে হবে একদিন, দীর্ঘ সময়, যদি কোরআন হাদিস সুন্নাতে আলাপ করি। রাষ্ট্র এবং ধর্ম এক ভিন্ন জিনিস, আমি ওদিকে যাবো না। আমি হামিদ ভাইয়ের কথা ধরে কিছু কথা বলতে চাই। হামিদ ভাই একটু আগে বলেছেন যে কথা বলার স্পেস নেই, না এই কথাটা ঠিক। আমি দেখছি আমাদের এই অ্যাডভোকেট হারুন রশিদ সাহেব পার্লামেন্টে যে কথা বলেন, 100 এমপি সে কথা বলতে পারেন। কথা বলেন লজিক দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, হারুন সাহেব তো আর বারবার আইসিটি মামলায় পড়েন না। মূলত ঘটনা হলো যে আপনি এটাও আমার ভাই ভালো করে জানেন, বঙ্গবন্ধু যখন কথা বলা শুরু করেছিলেন, কথা বলার সুযোগ 52 সালে আমাদের দেয় নাই। গুটি কয়েকজন ছাত্র যখন বেরোয় পড়লো, ওদের গুলি করে রাস্তায় শোয়াই দিল, রক্তাক্ত করে দিল আমাদের সালাম, রফিক, শফিক, বরকাত, জব্বার সহ অসংখ্য শহীদ। সারা দেশ আগুনের মতো নেমে গেছে। প্রতিবাদ করতে হবে। কথা না বললে, আপনি যদি ঘরে বসে বসে যদি কথা বলেন আমায় কথা বলতে দেয় না, কে কথা বলতে দেয় না? মাঠে তো আসতে হবে। তবে আসতে হবে আদর্শ ভিত্তিতে। একটা মানুষ যখন আদর্শিক ভাবে তার মন এবং মননশীলতা ডেভেলপ না করে, দেশ প্রেম তার মধ্যে জাগ্রত নয়, সেটা যুদ্ধ করে না। যুদ্ধ কিন্তু মানুষ প্রেমের কারণে যায়। যুদ্ধ করে মানুষ প্রেমের টানে, ভালোবাসার জন্য। সেটা দেশপ্রেম হোক, সেটা মায়ের জন্য হোক, সেটা পৃথিবীর যে কোনো যুদ্ধ। কিন্তু প্রেম যখন থাকে তখন যুদ্ধ থাকে। যুদ্ধ তখন হয় না যখন প্রেম থাকে না, তখন সুবিধা থাকে। এখানে কথা বলার জন্য স্পোজ দেওয়া হচ্ছে না, ঠিক না? কথা বলা হচ্ছে, অজস্র লোক টেলিভিশন, রেডিও, সব জায়গায় কথা বলে। কিন্তু কথা বলার জন্য মাসে নামতে হবে। না নামে যদি পলায় থাকেন, শুধু মামলার ভয়, হামলার ভয়ে, এটার ভয়, সেটার ভয়ে, ঠিক না। রাজনীতি করতে হবে চিন্তা, একটা সঠিক যুক্তিক নিয়মের ভিতরে। বঙ্গবন্ধু অজস্র রাজনীতি করেছেন, আপনি জানেন। পাকিস্তানিদের রক্ত চক্ষু উপেক্ষা করে করেছেন। কথা বলে জেল খেলা দিতে, কথা বলে জেল খেতে। কিন্তু এমন রাজনীতি করেন না ওকে মারি ফেলাও, খুন করে ফেলাও। খুন করলেই তো আপনি জেলে যাবেন। এমন রাজনীতি করেন না যে 10টা গাড়ি জ্বালিয়ে দাও, মানুষকে এসিড দিয়ে বোম নিয়ে নিক্ষেপ করো, বিরোধী দলকে হত্যা করো, গুলি করে মানুষকে খুন করো। এটা হলেই তো আপনি মামলায় পড়বেন। আর মামলায় পড়ে যে আপনি দুর্বল হয়ে যান, এটা আপনার রাজনৈতিক কৌশলগত ভুল। আপনি জানেন যুদ্ধ আওয়ামী লীগ তখন পর্যন্ত আরম্ভ করে নাই যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের অ্যাটাক করে নাই। 7ই মার্চে বঙ্গবন্ধু যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমাদের কাছে যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত থাকো। উনি বলেছেন ওদেরকে আমরা ভাতে মারবো, পানিতে মারবো, এক পয়সা চালানো, অনেক কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আঘাতটা পশ্চিম পাকিস্তানিরা করেন নাই, ততক্ষণ পর্যন্ত একটা বুলেটের গুলিও ছাত্রলীগের ছেলেরা, মুক্তিযোদ্ধারা ফুটাই দেয়। রাজনীতি কৌশলগত ব্যাপার আছে, খুন রাজনীতি এক জিনিস নয়। ও যে ভাই একটু বলেছেন, মানুষ কিছু কিছু লোক এই করে, একটা লোক মারা গেলে তাকে নিয়ে ট্রল করে, খারাপ ট্রল করে। এটা তো আপনি অজান্তে আপনি জেলাসে জন্ম দিচ্ছেন, আপনাদের ঘৃণাবোধে জন্ম দিচ্ছেন। আপনি জনগণকে সংগঠিত করতে পারবেন না। জনগণ তখন সংগঠিত হবে যখন আদর্শ ভিত্তি পাবে। আমি বাইরে বারবার বলেছিলাম যে আপনাকে মাঠে নামতে হবে এজেন্ডা ভিত্তিক। রাষ্ট্র, সমাজ কাঠামো, অর্থনীতি কি পরিবর্তন করবে আপনি? যুব সমাজের জন্য কি এজেন্ডা তৈরি করবেন, কি ইশতেহার তৈরি করছেন? আপনার ভিশন 2050 সালে কি হবে? আধুনিক প্রযুক্তির সাথে রাজনীতি কতটুকু সংমিশ্রণ আপনি করছেন? যদি আপনি এজেন্ডা ভিত্তিক রাজনীতি না করেন, আপনি যদি সুদূর পাশে পরিকল্পনা মাঠে না আসেন, তাহলে আপনি জনগণের সম্পৃক্ত পাবেন। কিছু কর্মী হয়তো পাবেন, কিছুদিন পরে কর্মীরা চলে যাবে ভুল রাজনীতির কারণ, ভুল সিদ্ধান্তের কারণ। একটাই কথা বললাম, দীর্ঘ আলোচনা করবো না, একটা ভুল সিদ্ধান্ত। একটা কথা মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়েছি। অনেকে তো আওয়ামী লীগ টেরোরিস্ট বলে, কিন্তু আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত গুলি করে নাই, বারবার বলি, 26শে মার্চের রাত্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করে নাই এবং যুদ্ধ ডিক্লারেশন দেয় নাই, পাকিস্তানিরা যখন নির্বাচন হত্যা শুরু করেছে, আমরা তখন অস্ত্র হাতে নিয়েছি, প্রতিরোধ করেছি। কারা প্রতিরোধ করেছে? পাকিস্তানি এই বিশাল দেবিতা বাংলার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, কোথাও কিচ্ছু নাই। কিন্তু প্রতিবাদের ভাষা যখন সাহসী হয়, দেশ প্রেমের হয়, মানুষের কল্যাণে হয়, সে প্রতিবাদের সাথে মানুষ সম্পৃক্ত হয়। আমাদের বিরোধী দলের স্পেস নাই। আসলে তাদের প্রতিবাদের ভাষাটা এখনো জনগণকে বুঝাইতে পারে নাই জনগণের জন্য ওনারা কি চান, ওনারা কোন ধরনের রাষ্ট্র চান। একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র, না ধর্মভিত্তিক রাষ্ট্র? ওনারা একটা চোরা বালির মধ্যে হাবুডুবু খাচ্ছে, যার ফলে রাজনীতি, আমাদের ইথিক্স, আমাদের নীতি নৈতিকতা অনেক দিকে চলে যাচ্ছে। আমি একবার বারবার বলেছিলাম, একটা শক্তিশালী বিরোধী দল যদি থাকে, সেটা অনেক বেশি শক্তিশালী হয়।
আমার জি, কামাল ভাইয়ের ধন্যবাদ সাথে একবার জনাব এম এ বিশ্বব্যাংকের করিম উনি একটা মজুমদার। গল্প বলেছিলেন, ছোট্ট করে শেষ করবো, অনেক লম্বা জি বলেছিলেন। উনি বিশ্বব্যাংকের যখন প্রেসিডেন্টের ছিলেন, উনি পরিকল্পনা মন্ত্রী, বিশ্বব্যাংকের সভাপতি যে বাংলাদেশে আসলেন, ওনার সাথে উনি 10 মিনিট সময় নিয়েছিলেন। উনি বলছে এত সময় দিতে পারবো না, 5 মিনিট। 1 ঘন্টা কামাল ভাই এখান থেকে বেরো নাই। তো কামাল ভাইকে একটা প্রশ্ন করেছিলেন ওরা, যে কথাটা আমি বলি, প্রশ্ন করেছেন কি, যে তোমাদের সবকিছু ঠিক আছে, উন্নয়নটা সুন্দর, তোমাদের যাত্রা অনেক বেশি প্রগতিশীল, তোমরা জিডিপিতে অনেক দূর এগিয়ে যাচ্ছ, তোমাদের দেশ অনেক উন্নত হবে, তোমরা গণতন্ত্রটাকে শক্তিশালী করো না কেন? তো কামাল ভাই একটা কথা বলেছেন, যে তোমার দেশে দুইটা দল, রিপাবলিক এবং ডেমোক্রেট, এটা তো সঠিক। হ্যাঁ, কোন দল কি আছে যে রাশিয়ার সাথে দালালি করে? যদি রাশিয়ার এজেন্ডা বাস্তবায়ন তোমার দেশের একটা মানুষ করতে চায়, তুমি যে তাকে সাথে সাথে ফাঁসি দিবা? দিবা? অবশ্যই দেবো। তাহলে তোমাদের দেশের ডেমোক্রেট এবং রিপাবলিক কেউই রাশিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, আমাদের দেশের মানুষ বহির দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়। তাদের চিন্তা চেতনা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। তাদের বসবাস করে বাংলাদেশে, মন পড়ে থাকে আরেক দেশে। এভাবে হলে সেখানে ওরা তো নিজেরাই গণতন্ত্র থেকে বিচ্যুত হয়ে পড়ছে। তুমি যেমন নিষ্ঠুর হয়ে যেত, তুমি ফাঁসি দিতে, আমরা তো ফাঁসি দিচ্ছি না। তোমার আমেরিকা তুমি বলবো যে ওরা রাশিয়ারা যায়, তোকে ফাঁসি দাও, আমরা কিন্তু ফাঁসি দিচ্ছি না। তো রাষ্ট্র কাঠামো হতে হবে দেশ কেন্দ্রিক, দেশ প্রেমিক জনগণ এবং দেশের চিন্তা চেতনার ভিতর দিয়ে। এটা না হলে জি, বাইরে যেটা ধন্যবাদ। বারবার বলতেছি, হ্যাঁ, আদর্শিক রাজনীতি চর্চা হবে না। জি, ধন্যবাদ জনাব এম এ করিম মজুমদার। আসলে বিষয়টা আপনার এই কথার সাথে অবশ্যই অনেকেই একমত হবেন, যে আসলে আমরা নিজের দেশে বাস করেও আমরা বহির্বিশ্ব নিয়ে যতটুকু আলোচনা এবং সমালোচনা করি বা যতটা বিরোধী রয়েছে, নিজের দেশ নিয়ে কিন্তু অতটা আমাদের মধ্যে ভালোবাসা বা আন্তরিকতার একটু খুব, আমরা এখনো নিজের দেশে খেলার দিনে দেখা যায় যে আমরা অন্য দেশের খেলাকে সমর্থন করি। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় আসবে। আমি জনাব তাজুল ইসলাম, আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, উনি একজন লেখক এবং ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে উনি আছেন। উনি একটা, আপনাদের দুজনের কাছে একটা কথা বলছেন, রাজনীতি একটি ইবাদত মনে করি, নীতির রাজনীতি, নীতির রাজাই রাজনীতি, রাজনীতিবিদ হবেন সর্বোচ্চ নীতির অধিকারী। বর্তমানে এই ভোটটুকু রাজনীতিবিদগণের মাঝে কতটুকু আছে? শ্রদ্ধাভাজন দুই অতিথির কাছে আমার প্রশ্ন। উনি একজন স্বনামধন্য মানুষ, একজন শিক্ষক। তো উনি আপনাদের দুজনের কাছে প্রশ্নটা আসলে এর আগে একবার করছিলেন, কিন্তু আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তাজু কারণে আমি ভাইকে আমি এটাকে ভালো মিস করে চিনি, করেছিলাম। তো উনি উনি আবার একজন, করেছেন। আমি একটু করিমের কাছে তাজু আসবো। ভাই একটা, আগে একটু তাজু ভাই ভালো করে, অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছ থেকে আমি শুনি, করিমের কাছে আসি। আমি আগে একটু জনাব অ্যাডভোকেট হামিদুল হক মিয়ার কাছ থেকে শুনে এই বিষয়ে আমি আমার আপনার কাছে আসলে আবার মোবাইলে আসতেছি, একটু চার্জ শেষ সংক্ষেপে হয়ে গেছে, বলবেন। আমি 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। এই কথাগুলো সব কিছু আচ্ছা, জি জি। বললাম। রাজনীতিবিদকে হতে হবে, একটা হুম কথা বলি, যেমন হামিদ অত্যন্ত ভালো লোক, আমি একটু আগে বলেছি হুম। যে চিন্তা চেতনার কারণে এবং বিশ্বাসের কারণে কিন্তু একজন ভালো মানুষও খুনি হইতে পারে। এখন আমাদের চিন্তা চেতনার কাঠামোটা কি হবে সেটা আগে নির্ধারণ করা দরকার। এখানে যে বারবার বলতেছেন যে রাজনীতিবিদদের নীতি নৈতিকতার ব্যাপারটা, এটা আমরা বারবার কথা নিয়ে এসেছি। রাজনীতিবিদের পরিবর্তন হতে হবে। রাজনীতিবিদের পরিবর্তন হলে তার সুদৃষ্ট এজেন্ডা নিয়ে, সুদৃষ্ট আদর্শ নিয়ে, আদর্শহীন রাজনীতি বেশি দিন টিকসই হয় না, পৃথিবীতে কথা বলে না। মানব সভ্যতার, মানব ইতিহাস প্রগতিশীলতার ইতিহাস, মানব ইতিহাস সুন্দর ইতিহাস, এগিয়ে যাওয়ার ইতিহাস। এটা কখনো পিছনে যায় না, সামনের দিকে চলে যাবে। আপনি 2050 সাল দেখবেন এক ভিন্ন পৃথিবী। হয়তো আমিরা হামিদ বেড়ে থাকবো না, আপনারা তো অনেকে থাকবেন, অনেকে থাকবেন না হয়তো। আজকে যারা দর্শক আছেন এখানে, অনেক দর্শকরা সেদিন বেঁচে থাকবে না, তো 2030 সালে, 50 সালের ভিতরে পৃথিবীর এমন এক পরিবর্তন হবে, বৈজ্ঞানিক পরিবর্তন, যেটা চিন্তা করতে পারবে না, ভাবাও যাবে না পৃথিবী। সেটার সাথে জি, অ্যাবজর্ব করার জন্য, সেটাকে ডিজার্ভ করার জন্য আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। এটা হলো আমার মূল কথা। কথাগুলো আমরা আগেও নিয়ে এসেছি। জি, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ। আসলে আমার মাঝখানে যে অনেক দর্শক হয়তো অনেকে পরবর্তীতে জয়েন করেছেন, যে কারণে আপনাদের হয়তো আগের আলোচনাগুলো শুনেন নাই। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আমি অনুরোধ করবো, আমাদের আসলে অনেক দুজন বিজ্ঞ আলোচক অনেক বিষয়ে খুব সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আপনারা যদি পরবর্তীতে আমাদের এই ভিডিওটুকু আপনারা শুরু থেকে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের যে মনের ভিতরে আকাঙ্ক্ষা, প্রশ্ন, জিজ্ঞাসা, সেটা আপনারা আমাদের এই আলোচনা থেকে পাবেন। তো আমি এখন এই পর্যায়ে জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছে যাচ্ছিলাম, যে একই বিষয় নিয়ে জনাব তাজুল ইসলাম স্যার যে কথাটি বলেছেন, এটার সাথে আপনি একটু সংক্ষেপে বলবেন, আমরা খুব দ্রুত শেষ করবো। জনাব করিম মজুমদার ভাইয়ের হয়তো যে কোনো মুহূর্তে উনি ডিসকানেক্ট হয়ে যাবে, ওনার চার্জ হয়তো শেষ হয়ে গেছে। যাই হোক, তা আপনি একটু সংক্ষেপে বলবেন প্লিজ, জনাব অ্যাডভোকেট হামিদুল হক মিয়া সাহেব। আসলে আমাদের ময়ূরা স্কুলের স্যার যে কথাটা বলছেন, উনি ওনার নৈতিকতা থেকে কথাটা, ওনার মনের ভাব প্রকাশ করছেন। আসলে আমরা এখন আগের সেই জায়গায় নেই। আমাদের রাজনীতিবিদেরা খুব ভালো বক্তা, ভালো কথা বলে, সৎ উপদেশ দেয়, সুন্দর করে নিজের ইতিহাস বলে, আসলে বাস্তবে ওনারা সেটা প্রয়োগ করে না। আপনার রাজনীতিবিদদের
চরিত্রটা খুব সুন্দর। ওনারা যখন বক্তৃতা দিতে যাবো না, ওনার মতো সৎ ভালো লোক, ওনার মতো স্বচ্ছ লোক পৃথিবীতে আরেকজন নাই। কিন্তু বাস্তবে দেখা যায় ওনার এই বক্তব্য, ওনার চরিত্রের মধ্যে অনেক অনেক ফাঁক। এই জন্য আমরা এখন আর আমাদের সেই রাজনীতিবিদকে খুঁজি পাই না। আমরা শেরে বাংলা একে ফজলুল হককে এখন আর খুঁজি পাই না। আমরা বঙ্গবন্ধুকে এখন আর খুঁজি পাই না। আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীদেরকে এখন আর খুঁজি পাই না। আমরা এখন যাদেরকে খুঁজি পাই ওনারা মুখে সৎ চরিত্রবান লোক, কিন্তু বাস্তবে ওনারা কি ওনারা নিজেরাই জানে। আমরা ওনাদের সমালোচনা করতে চাই না। আমরা কখন হবে কবে হব এই নীতি নৈতিকতার অধিকারী? আমরা আমাদের কথায় আর কাজে আমরা এক হব। আমরা সৎ জীবনের কথা বলি, সৎ থাকবো, ভালো কথা বলে ভালো থাকবো, আমাদের জীবন আমরা সৎভাবে কাটাবো। আমাদের যারা অনুসারী আছে, আমাদের যারা ভক্ত আছে, আমাদের যারা ফলোয়ার আছে, আমাদের যারা রাজনীতির নেতৃবৃন্দ আছে, আমাদের বর্তমান জেনারেশন আছে, তাদেরকে যে নীতির কথা বলি আমরা সেই নীতি আমাদের ব্যক্তিগত জীবনে কবে প্রয়োগ করব, আদৌ করব কিনা আমি আমার স্যারকে কথা বলতে পারবো না। আমি স্যারকে প্রায় দেখি, ফেসবুকে দেখি, উনি কবিতা লেখে, উনি গল্প লেখে, উনি একজন ভালো কালচারাল লোক। আমি ওনাকে ধন্যবাদ এই পশ্চের জন্য, এটা ওনার মনের কথা। কিন্তু বাস্তবে আপনার জীবনে আমাদের জীবনে দেখবো কিনা সেটা একমাত্র স্রষ্টা জানে। জি ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেব। আমি আরেকটি মেসেজ জনাব নেবি সুলাইমান, সম্ভবত জোড্ডা ইউনিয়নের অধিবাসী তিনি। উনি আমাদের মাধ্যমে যে জিনিসটা জানাতে চাচ্ছেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব নুরুল আফসার প্রচন্ড জ্বর, তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। তো এই মুহূর্তে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমরা সবার মাধ্যমে জনাব এম এ করিম মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার মাধ্যমে জনাব অ্যাডভোকেট হামিদ সবার কাছে আমরা জনাব নুরুল আফসারের জন্য দোয়া চাচ্ছি। জনাব নেভি সুলাইমান আমাদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ জনাব নেভি সুলাইমানকে। এবং জি আমি আমরা আলোচনা শেষ করবো প্রায়, আমাদের কাঙ্ক্ষিত যে সময় ছিল আসলে অনেকটা পেরিয়ে গেছে। তো আমি আমরা আলোচনা শেষ করার আগে আমি জনাব এম এ করিম মজুমদার সাহেবের সমাপনী বক্তব্য শুনতে চাচ্ছি। আমাদের যে টোটাল আজকে যে আয়োজন, হয়তো আমরা আমাদের যে মূল যে পয়েন্টগুলো ছিল হয়তো সবগুলো শেষ করতে পারি না। আমি আশা করব আমরা পরবর্তীতে কোনো একদিন হয়তো আপনাদেরকে নিয়ে আমরা আবার আসবো এই সুন্দর একটি আলোচনার মঞ্চে। আমরা এবং যে আলোচনা থেকে আমরা এবং যারা দেখছেন তারা ভালো ভালো কিছু রাজনৈতিক বিষয় এবং সামাজিক বিষয়, নৈতিক বিষয় তারা আবারও আপনাদের মূল্যবান বক্তব্য শুনতে পারবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি। জনাব এম এ করিম মজুমদারের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। আমি সমস্ত ছাত্র যুবক দেশবাসীকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আসলে আমরা আলোর মিছিলে যাই, আমরা সত্য এবং ন্যায়ের পতাকাকে উড্ডীন করে ধরি, আমরা দেশপ্রেমিক হই। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি 30 লক্ষ শহীদ, যে রক্তস্নাত বাংলাদেশের পতাকা আমরা উড্ডীন করে চলেছি। আমাদের ভাইয়ের রক্তে যে বাংলাদেশ গঠিত, সে সোনার জমিনকে আমরা সোনার দেশে রূপান্তরিত করি। এ বাংলার কৃষক, শ্রমিক, দুঃখী মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করি। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করব সমস্ত ছাত্র ভাইদের, যুবক ভাইদের, আসুন আমরা সৎ হই, আমরা ন্যায়নিষ্ঠ হই, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি, মানুষের দুঃখে আদা কারি। একটা কথা আছে, মানুষের দুঃখে কাঁদে যাদের মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আগামীর মিছিলে একটা আলোর মিছিলে আসার আহ্বান জানিয়ে আমি সবাইকে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা। জি ধন্যবাদ জনাব এম এ করিম মজুমদার। আমি সংক্ষেপে জনাব অ্যাডভোকেট হামিদুল হক সাহেবের কাছ থেকে, ভূঁইয়া সাহেবের কাছ থেকে আমি জানতে চাইছি, আজকে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা চাচ্ছি যে আমাদের দেশে অপসংস্কৃতি, যেটা গুম, খুন, রাহাজানি, ক্রস ফায়ার সহ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ যেন ফিরে পায়, গুম রাহাজানির মতো অপসংস্কৃতি যেন বিলুপ্তি হয়, দেশের মানুষ যেন কথা বলার জন্য সুযোগ পায়, দেশে ভোটাধিকার মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, দেশে যেন একটা স্বচ্ছ রাজনীতি সৃষ্টি হয়, দেশের রাজনীতিদের নেতাদের মধ্যে যেমন আসে সততা, নিষ্ঠা এবং জনকল্যাণের জন্য, জনগণের জন্য কাজ করার মানসিকতা, সৎ জীবন যাপন করার চিন্তা, অর্থ লোভ লালসা ত্যাগ করুক আমাদের রাজনীতির নেতৃত্ব। তারা শিক্ষাদক পরবর্তী যে জেনারেশনকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এতক্ষণ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।
জি, ধন্যবাদ অ্যাডভোকেট হামিদুল হক সাহেব। আসলে আমি আমার এই সর্বশেষ পর্যায়ে আজকের এই যে আমাদের যে আয়োজন দৈনিক আমাদের নাঙ্গলকোটের আয়োজনে জনাব সম্পাদক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি ওনার কাছ থেকে সংক্ষেপে কিছু বিষয় জানতে চাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানকে নিয়ে। ধন্যবাদ জনাব এস এম ফরিদ। আশা করছি আমরা আমাদের আপনার আজকের পত্রিকার পক্ষ থেকে আমাদের অতিথি যারা এতক্ষণ ছিলেন ওনাদেরকে কৃতজ্ঞতাটুকু প্রকাশ করবেন আপনি। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং আমাদের সম্মানিত অতিথিদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাদের সুচিন্তিত মতামত এবং দিক নির্দেশনামূলক যে আলোচনা হয়েছে, আশা করব আমরা এতক্ষণ পর্যন্ত সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনেছি। এই কথাগুলো আমাদের প্রজন্মের জন্য আলোর মিছিল হয়ে থাকবে। এই আলোকিত নাঙ্গলকোটের জন্য এবং দেশবাসীর জন্য একটি আদর্শ প্রতিফলন হিসাবে আমি মনে করছি। আমরা যদি ওনাদের এই বক্তব্যগুলো মনে প্রাণে দৃঢ়তার সাথে যদি আমরা এগুলো অনুধাবন করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত পথ আমরা খুঁজে পাবো এবং আমাদের মধ্যে যেই সংস্কৃতি অপসংস্কৃতির যে বীজ হৃদয়ে জমেছে, সেটা উৎখাদন করে আমরা স্বচ্ছতার একটি মনোনিবেশে আমরা প্রবেশ করতে পারবো। আমি একটি প্রশ্ন দেখেছি যেখানে একজন ভাই লিখেছেন যে এম এ করিম মজুমদার যখন রাজনীতি শুরু করেন, যখন তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, ওনার মাধ্যমে যে রাজনীতিটা ফুটে এসেছে এবং ওনার মাধ্যমে যারা রাজনীতিতে এসেছেন যে একটা স্বচ্ছতা মেনটেন করেছেন, সেই স্বচ্ছতা এখন ফিরে পাওয়ার আক্ষেপ তিনি করেছেন। তো আমি একটা কথা বলতে চাই, আমি এই সাংবাদিকতা আসার মাধ্যমে আমি রাজনীতির বিভিন্ন মাঠে গিয়েছি, কিন্তু আমি একটা জিনিস দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি, ভারাক্রান্ত হয়ে আমি একদিন আমার প্রিয় করিম ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলাম যে উপযুক্ত ব্যক্তিগুলো বিভিন্ন সভা সমাবেশে আসন পায় না, ওনাদেরকে আমরা সেভাবে সম্মান দিতে পারছি না। যারা রাজনীতির মাঝে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন স্বচ্ছতার সহিত, যারা আমাদের আদর্শ হতে পারে, আমাদের প্রজন্মের জন্য আদর্শ হতে পারে, আমরা ওনাদেরকে মূল্যায়ন করতে পারছি না। তো তিনি আমার কথাটা শুনে আমি দীর্ঘ সময় ওনার সাথে আলোচনা করার সুযোগ পেয়েছি। তো আমি মনে করবো আজকে এই অতিথির মাধ্যমে, আজকে দুজন অতিথির মাধ্যমে আমাদের প্রজন্মরা সেই কথাগুলো শুনতে পেরেছেন। আশা করব এই কথাগুলো থেকে মূল ভাবগুলো নিয়ে অবশ্যই আপনারা সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন। সকল দল মত নির্বিশেষে এই রাষ্ট্রকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যারা রাজনীতির সাথে জড়িত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সামনের দিনগুলো এগিয়ে যাবেন, আপনাদের আদর্শকে পুনর্জীবিত করবেন, একটি নির্দিষ্ট গন্তব্য দিকে আপনারা লক্ষ্য ছুড়ুন এবং সেই গন্তব্য পৌঁছানোর জন্য সকলকে সংঘবদ্ধভাবে এম এ করিম মজুমদার যে কথা বলেছেন, আলোর মিছিলে আহ্বান করেছেন, আমরা সকলে সে আলোর মিছিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সকলকে আমি দৈনিক আমাদের নাগরিক পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আমরা অংশীদার হব ইনশাল্লাহ। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ জনাব হাবিব মজুমদার ইউনুস, সম্পাদক ও প্রকাশক দৈনিক আমাদের নাঙ্গলকোট। যাই হোক, আমি আজকে এতক্ষণ ধরে আপনাদের মাঝে ছিলাম। আমাদের সাথে আপনারা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে, 1 ঘন্টা 37 প্রায় 40 মিনিট যাবে আপনারা আমাদের সাথে ছিলেন। আসলে আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর আমি আবারও সর্বশেষ পর্যায়ে আপনাদের কাছে এবং যারা দেখছিলেন মাঝখানে আমি প্রায় মনে 5 থেকে 7 মিনিট আমি আসলে বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো এর জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করতেছি আমরা পর্যাপ্ত ব্যাকআপ রেখে ভবিষ্যতে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোতে আমরা ব্যাকআপ রেখেই ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান কার্যক্রম আমরা চালিয়ে নেব। পাশাপাশি আপনাদেরকে আবারও ভবিষ্যতে কোনো একদিন আরো আরো অনেক কথা বলার আছে, অনেক কথা শোনার আছে, অনেক প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আমার সামনে এখনো পড়ে আছে। আসলে আমি সময়ের কারণে পড়তে পারতেছি না, যে মানে অনেকগুলো আমি আজকে পড়বো না। এইগুলোকে আমরা নোট করে রাখতেছি। জনাব ওমর ফারুক ভূঁইয়া সহ আরো যারা আছেন, মিজানুর রহমান, তারপরে তারপরে এই জাভেদ ভূঁইয়া সহ অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। তো যারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, মানে আমাদেরকে রিয়েক্ট করেছেন, সবাইকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে, অতিথিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আহ আমরা আগামী দিনে সুন্দর একটি দিনের অপেক্ষায়, এই বর্তমান করোনাময় পরিস্থিতিতে সবাই আমরা এখনো পর্যন্ত যারা বেঁচে আছি, ভালো আছি, সবাই আলহামদুলিল্লাহ বলে আগামী দিনেও যেন বেঁচে থাকি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।